ও, তারপর এলিজা বলল, আপু শোনেন, আপনি আর ভেঙে পড়বেন না, এবার মনে সাহস রাখুন। ইউনিভার্সিটির সবাই যে আপনাকে খারাপ ভাবছে এমন না কিন্তু, অনেকেই আপনার জন্য আফসোস করছে। ওরা বলছে যা ঘটেছে তা তো আপনার ইচ্ছেই ঘটেনি, আপনি বরং ভুক্তভোগী। সুতরাং আপনার তো পালিয়ে বেড়াবার প্রয়োজন নেই। কারা বলেছে এগুলো? আপনার অনেক বন্ধু বান্ধব। আচ্ছা। এলিজার মুখ থেকে কথাগুলো শুনে খুব ভালো লাগছে। ম্যামের বিষয়টা শুনে কেমন সন্দেহ হচ্ছে। ম্যাম যদি কদিন আগে পিয়াকে এ নিয়ে বকাঝকাই করেছেন, তবে আমায় এভাবে কথা কেন বললেন সে? আমার সাথে এমন কঠোর আচরণ কেন করলেন? আমি এবার এলিজাকে বললাম, এলিজা তুই একটা কাজ করতো। এলিজা বলল, কী করতে হবে বলুন আপু? তুই তো পিয়ার সাথে কথা বলিস না অনেকদিন ধরে, আজ একটু কথা বলে আয় তো। পিয়াকে ডেকে নিয়ে আয়। বল গিয়ে তোর আপু আপনাকে ডাকছেন, জরুরি কথা আছে। এলিজা চেয়ার ছেড়ে উঠে পিয়ার ঘরের দিকে গেল এবং মিনিট পাঁচেক পরে পিয়াকে নিয়ে এলো। পিয়া এসে মোলায়েম হেসে বলল, কি রে, কি খবর? কেমন আছিস? আমি হেসেই বললাম, খারাপ না। তা তো দেখেই বোঝা যাচ্ছে। বিয়েটি করে ফেলেছিস নাকি? না। ও, আর তোকে বিয়েটা করবেই বা কে? যা ঘটিয়েছিস। আমার শরীর রাগে কাঁপতে থাকে। আমি তবুও নিজেকে সামলে বলি, পিয়া, আমার বিয়ে নিয়ে তোর এত টেনশন কিসের রে? যেন আমায় নিয়ে আমার চেয়ে বেশি তোরই টেনশন। পিয়া চুপ করে রইল, গাল ফোলা ফোলা করে রেখেছে। আমার কথাটা তার পছন্দ হয়নি। পিয়া এবার রাগের গলায় বলল, আমায় কেন ডেকেছিস বল? অপমান করার জন্য? অপমান আমি করছি না, তুই করছিস। আর ডেকেছি অপমানের জন্য নয়। তবে কিসের জন্য ডেকেছিস? আমি দ্রুত ব্যাগ খুলে ব্যাগ থেকে 1,000 টাকার একটা নোট বের করে ওর দিকে বাড়িয়ে বললাম, তোর পাওনাটা নে। পিয়া ভীষণ রকম অবাক হয়ে বলল, আমার পাওনা মানে? তুই আবার কবে থেকে আমার কাছ থেকে ধার করেছিলি? আমি মৃদু হেসে বললাম, ধার কর্য কিছু না, তবে পাওনা। কিসের পাওনা? পিয়া চমকে উঠে গিয়ে বলে, আমি ওর হাতটা ধরে ওর কাছে জোর করে টাকাটা ধরিয়ে দিয়ে বলি, তুই যে আমায় কাজ করে দিলি সেই পাওনা। জনে জনে আমায় নিয়ে প্রচার প্রসার করলি, এতে তোর কত কষ্ট হয়েছে। শ্রম দিয়েছিস, শ্রমের মূল্য হাদিসে আছে, শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পাওনা বুঝিয়ে দাও। আমি অবশ্য একটু দেরি করে ফেলেছি, এজন্য দুঃখিত আমি। পিয়া রেগে মেগে একেবারে আগুন হয়ে উঠল। তারপর টাকাটা আমার দিকে দুমড়ে মুচড়ে দিয়ে ছুঁড়ে মারলো। তারপর একরকম চিৎকার করে উঠল, বলতে লাগলো, তুই আমায় এভাবে অপমান করলি, এর বদলা আমি নিয়েই ছাড়বো। আমি হাসি, হি হি করে হাসি। তারপর ওর দুই গালে দুটো শক্ত চড় বসিয়ে দিয়ে বলি, তোকে চড় দিয়েছি, নে, এর বদলাটাও নে। পিয়া যেন স্বপ্ন দেখছে এইসব, নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছে না। সে একরকম কেঁদে ফেললো, তারপর বলল, এর ফল ভয়াবহ হবে কিন্তু। আমি বললাম, কি করবি তুই? হ্যাঁ, যা করেছিস এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? গুন্ডা দিয়ে রেপ করাবি আমায়, খুন করাবি? রেপ তো আমি অনেক আগেই হয়ে আছি, সবাই জানে এটা। আর মনে মনে অনেক আগেই খুন হয়ে গেছি। এখন আমি এসবের তোয়াক্কাও করি না। সুতরাং তোকে নিয়ে তুই ভাব এইসব নিয়ে। আমায় এইসবের ভয় ডর দেখিয়ে কোনো লাভ হবে না। পিয়া আমার মুখ থেকে এমন উদ্ধত ভঙ্গির কথা শুনে ভীষণ ভীষণ অবাক হয়। সে এইসব বিশ্বাস করতে পারে না, আবার কেন যেন আমায় আঘাত করতেও পারছে না। হয়তোবা তার সাহসে কুলিয়ে উঠছে না। সে একবার হাত মুঠো করছে, আবার খানিক পর সেই মুঠোও ছেড়ে দিচ্ছে। সে এবার আম, হাত মুঠো করছে, আবার খানিক পর সেই মুঠো ছেড়েও দিচ্ছে। আমি এবার ওকে বললাম, শোন, টাকাটা ফ্লোর থেকে উঠিয়ে নিয়ে চলে যা। আমি আবার একটু টায়ার্ড, জার্নি করে এসেছি। তাছাড়া চাকর বাকরদের সাথে অত কথা বলাও উচিত না, এতে ওদের সাহস বেড়ে যায়। আর শোন, আগামীকাল থেকে আবার কাজে নেমে পড়, আবার প্রচার কর। এখন আর একটু বাড়িয়ে চাড়িয়ে বলিস, এতে তোর লাভ হবে, টাকা একটু বেশি করে দেবো তোকে। প্রিয়া কথাটা শুনে একবার আমার দিকে লাল আর বড় বড় চোখ করে তাকায়। তারপর ফুসফুস করতে করতে আমার রুম থেকে বের হয়ে চলে যায়। ও চলে যাওয়ার পর এলিজা রুমের দরজাটা বন্ধ করে দিয়ে হাসে, হি হি করে হেসে ওঠে। আমিও হাসি। দুজন মিলে হাসতে হাসতে একেবারে ভেঙে খান খান হয়ে যেতে থাকি আমরা। হয়তোবা সে রাতে আমাদের হাসির শব্দ শুনে শত্রুদের মনে ভয় ঢুকে যায়। দূরে ঢাকা পড়া আলোর পর্দাটা ছিঁড়ে যায়। তারপর শুধু ভোরের অপেক্ষা, অন্ধকারের পর যে ফিরে আসে আলোর ভোর। সেই ভোরের কথাই বলছি।
এলিজা ঘুমিয়ে পড়ে আর আমি বসে বসে সেই অন্ধকারেই জানালা ধরে পূর্ব দিকে তাকিয়ে থাকি। অপেক্ষা করি আলো ফোটার জন্যে। আমি জানি আলো ফুটতে আর খুব বেশি দেরি নেই। পরদিন বিকেলবেলা ম্যামের সাথে দেখা করতে যাই। মনে প্রচণ্ড ভয়, না যেন আবার ম্যাম ইউনিভার্সিটি প্রেক্টোরিয়াল বডির কাছে কমপ্লেইন করেছেন কিনা। হতেও তো পারে যে আজ তিনি আমায় দেখা করার কথা বলে নিয়ে আমায় পানিশমেন্ট দিয়ে বসবেন। সারা দেশেই এমন চলছে। উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত সবাই ওদের অধীনস্থদের উপর তাদের মর্জি মতো যা ইচ্ছে তাই করছে। পছন্দ হচ্ছে তো উপরে উঠিয়ে নিচ্ছে, পছন্দ হলো না তো কোনো কারণে পায়ের তলায় পিষে মারছে। ম্যাম যদি এমন কিছু করে, তারপর যদি তারপর হঠাৎ করে মনে পড়ে যায় তিনি ইচ্ছে করলেই যা তা করতে পারেন না আমার সাথে। কারণ আমি দুর্বল নই। যারা বুক ফুলিয়ে সত্য বলতে জানে তারা কখনোই দুর্বল হয় না। ম্যামের অফিসে যাই ভয়ে ভয়ে, গিয়ে সালাম দিই। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আমার দিকে তাকান, তারপর মৃদু হেসে বলেন, ও তুমি এসেছো? আচ্ছা 5 মিনিট বাইরে গিয়ে বসো। আমি বাইরে গিয়ে একটা বেঞ্চের উপর পা ঝুলিয়ে বসে থেকে দুশ্চিন্তা করি। হঠাৎ করে আমার মেহরাবের কথা মনে পড়ে। আচ্ছা মেহরাব কিভাবে আমায় ছেড়ে চলে যেতে পারলো? ওর আসলেই আমার প্রতি কোনো দরদ নেই? পৃথিবীর সব ছেলেরাই প্রতারক। তারপর আবার নিজেই নিজের ভুলের জন্য জিভ কাটি। জিভ কেটে মনে মনে বলি, আমি তো ভুল কিছু ভাবছি, কারণ মেহরাব নিজের মুখেই তো বলেছে সে একদিন আমায় ভালোবাসবে। তবে না, এক্ষুনি নয়, আরও অনেক পরে, যখন আমার পড়াশোনার পাঠ শেষ হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো তখন। এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা কণ্ঠ শুনে তাকালাম। ম্যাম কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন আমার সামনে। তিনি হাসি মুখে বললেন, চলো। আমি ম্যামের পেছন পেছন হাঁটতে লাগলাম। ম্যাম বললেন, পেছন পেছন নয়, আমার পাশাপাশি হাঁটবে, এসো। আমি ম্যামের পাশাপাশি হাঁটতে লাগলাম। ম্যাম এবার বললেন, আমায় ভয় পাওয়ার কিছু নেই, আমায় তুমি বন্ধু ভাবতে পারো। আমি ভীষণ রকম অবাক হয়ে ম্যামের কথা শুনে, ম্যাম এটা কেমন ধরনের কথা বললেন? আমার সাথে তার বয়সের কত পার্থক্য? তার সাথে আমার বন্ধুত্ব হয় কি করে? ম্যাম আমায় চুপচাপ হাঁটতে দেখে বললেন, কি ভাবছো? আমি তাড়াহুড়ো করে বললাম, না ম্যাম, কিছুই ভাবছি না। ম্যাম বললেন, তুমি যে বিষয়টা নিয়ে ভাবছো, তুমি ভাবছো আমার সাথে তোমার বন্ধুত্ব কি করে হতে পারে, ঠিক তাই তো? আমি অবাক হই। ম্যাম এটাও কিভাবে জেনে ফেললেন? ম্যাম এবার বললেন, শোনো তো না, আমাদের দেশের বড়রা মানে গার্ডিয়ানরা যে কমন ভুলটা করে তা হলো বয়সন্ধিকালে ছেলে মেয়েদেরকে তারা কঠোর শাসনে রাখে। প্রেম ভালোবাসা ফিজিক্যাল বিষয়গুলোকে ওদের কাছে নিষিদ্ধ করে প্রকাশ করে। কিন্তু ওরা আদতে জানে না যে এই বিষয়টা, এই বয়সটা ছেলে মেয়েদের কৌতূহলের বয়স, এবং এই বয়সী ছেলে মেয়েরা নিষিদ্ধ জিনিসগুলোর প্রতি সবার আগে ঝোঁকে, এবং তা তাদের জানার কিংবা বোঝার উৎসাহ থেকেই। কিন্তু বাবা মা যদি এই সময় সন্তানদের কাছে এইসব বিষয় না লুকাতেন, সবকিছু ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে বলতেন, নিজেদেরকে সন্তানদের কাছে এমন করে প্রকাশ করতেন যেন সন্তানও তাদের কাছে তাদের নিজেদের গোপন বিষয়ে কথা বলতে সাহস পায়, উৎসাহ পায়, তবে কিন্তু ছেলেমেয়েরা এই বিষয়গুলো এই বয়সে ভয়ঙ্কর কিছু করার সিদ্ধান্ত নিত না একা একা। এই যে তুমি একটা ছেলের সাথে রিলেশন করলে, তারপর বিয়ে করে ফেললে গোপনে, কেন করলে এটা? বিয়ের আগে কেন বাবা মাকে জানাওনি? একটা ভয়, তাই না? তুমি ভেবেছিলে তখন বাবা মা জানতে পারলে তোমায় মেরেই ফেলবে, ত্যায্য করবে, তাই না? এটা শুধু তুমি একা না, আমাদের দেশের সবকটি ছেলে মেয়েই এমন ভাববে। কারণ আমাদের বাবা মা কিংবা শিক্ষকরা বন্ধুসুলভ হয় না। আজ যদি তোমার বাবা মা তোমার বন্ধুর মতো হতো কিংবা ওই ছেলেটা, তবে তুমি কিন্তু ওই ছেলেটাকে বিয়ে করার আগে তোমার মাকে জানাতে, তারপর তোমার মা সবকিছু জেনে শুনে সিদ্ধান্ত নিত ছেলেটা আসলে ভালো মানুষ কিনা, জেনে বুঝে দেখতো তোমার যোগ্য কিনা। না, আমি অর্থবিত্তের যে যোগ্যতা তার কথা বলছি না, সে মানুষ হিসেবে তোমার যোগ্য কিনা তার কথাই বলছি। এখন তুমি বলো, বন্ধুত্বের বিষয়টা কি শুধু সমবয়সীদের জন্য প্রযোজ্য নাকি অসমবয়সীদের জন্যেও? ম্যামের কথাগুলো শুনে আমার ভেতরটা কেমন হু হু করে কেঁদে ওঠে।
চোখে কেমন জল এসে ঢেউ খেলে যায়। আমার তখন শুধু মনে হয় আমার মা যদি আমার বন্ধু থাকতো তবে তবে তো আমার অত বড় ভুলটা হতো না। ম্যাম আমার দিকে তাকান, আমার আরো কাছে ঘেঁষে এসে আমার হাতটা একটু ধরেন, তারপর বলেন। তো না, সব কিছু বুঝতে পেরেছো তুমি, তাই না? আমি মাথা কাত করে হ্যাঁ বলি। ম্যাম এবার বলেন। তোমায় ডেকেছি কেন জানো? একটা চরম সত্যি কথা বলতে। এটা আমার বিষয়, এসো আমার সাথে। ম্যামের সাথে আমি হাঁটতে লাগলাম। ম্যাম আমায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে নিয়ে গেলেন। তারপর মাঠের দুর্বা ঘাসের উপর বসে বললেন, বসো আমার পাশে, বসো। আমি ম্যামের মুখোমুখি হয়ে বসলাম। ম্যাম এবার বললেন, আমিও তোমার মতো একটা ভুল করেছিলাম। আমার বাবা মা ছিলেন খুব কঠোর। একটা প্রেমের সম্পর্ক ছিল আমার, ছেলে গরিব ঘরের। আমি জানতাম বাবা মা আমার এই সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না, তাই ছেলেটাকে হারানোর ভয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ছেলেটাকে নিয়ে পালিয়েছিলাম। কিন্তু দুঃখের কথা কি জানো, আমার একটা ছেলে হওয়ার পর সে হুট করে একদিন নিরুদ্দেশ হয়েছে। তারপর অনেক খুঁজেও আর তাকে পাইনি। আমি অবশ্য তখন পড়াশোনাও ছেড়ে দিয়েছিলাম। কি ভয়ঙ্কর বিপদে যে পড়েছিলাম তখন। ভেবেছিলাম মরে যাব, কিন্তু মরতে পারিনি নিজের জন্ম দেয়া ছেলেটার মায়ায়। অবশেষে সিদ্ধান্ত নিলাম মরে যাওয়ার চেয়ে বাবা মার কাছে গিয়ে আশ্রয় নেওয়া উত্তম। তারা যাই করুক আর যাই করুক, একেবারে জানে মেরে ফেলবে না তো। আর আমি তখন এটাও মেনে নিয়েছিলাম যে লাজ লজ্জা মৃত্যুর চেয়ে অবশ্যই নিঠুর নয়। মানুষ কিছু বললে বলুক, তাতে আমি কান দিব না। আমার পথে আমি এগিয়ে যাব, আবার পড়াশোনা করব। তোর না, বাড়িতে ফিরে যাওয়ার পর ভাইয়েরা যে কি মার মেরেছে আমায়, বাবা মা কত যে কথা বলেছে। পাড়াপড়শিরা আমাদের বাড়ির সব কজন মানুষকে নিয়ে হাসি তামাশা করত। ওরা বলতো বিয়ে ছাড়াই অসভ্যতামি করে সন্তান জন্ম দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। প্রথম প্রথম খুব কাঁদতাম, বাড়ির ছাদ থেকে লাফাতে চেয়েছিলাম, কিন্তু মরতে এবারও বাধা হলো আমার সন্তান। মনে হলো আমি মরে গেলে তো আমার ছেলেটা অনাথ হয়ে যাবে। তারপর মৃত্যুর সিদ্ধান্ত বদলে নিলাম। বাবাকে হাত জোর করে বললাম, বাবা আমায় শেষ একটা সুযোগ দাও, আমায় পড়তে দাও। সেবার বাবা কিভাবে যেন গলে গেলেন আমার কথায়। তারপর পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেল। পড়লাম ইংরেজি বিভাগে, তারপর হয়ে গেলাম বিশ্ববিদ্যালয়ের টিচার। এছাড়াও আমার নিজের একটা বিজনেস দাঁড় করিয়ে ফেললাম। বইয়ের একটা ভালো ছাপাখানা, একটা ভালো লাইব্রেরি গড়ে তুললাম। তারপর গ্রামে ফিরলাম। গ্রামের মানুষ, ঘরের মানুষ তখন আমার মাথায় তুলে ফেলতে চায়, কিন্তু আমি সেই কদার্য গ্রামে। কারণ ওখানে থাকলে আমায় নিয়ে তামাশা করা মানুষগুলোর মুখ দেখলে আমার ভেতরে আগুন জ্বলে উঠত। আমি চাইতাম না এমনটি হোক। আমি এদেরকে হিংসে করতে চাই না, এরা বুঝে না, মূর্খ মানুষ। আমি দূর থেকেই এদের শিক্ষার আলোয় আনতে নিজের টাকায় গ্রামে স্কুল দিয়েছি, বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। ম্যামের কথা শেষ হলে আমি তার দিকে তাকাই। ম্যামের চোখে জল। তিনি ব্যাগ থেকে টিস্যু বের করে নিয়ে চোখ মুছেন, তারপর বলেন, আমার ছেলে এবছর বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়েছে। দেশের বাইরে চলে যেতে চেয়েছিল ও। আমি যেতে দেইনি। ওকে বলেছি, তোদের মতো মেধাবীরা বাইরে চলে গেলে এই দেশের অন্ধকার দূর করবে কে রে? আমি কি বলবো ম্যামকে বুঝতে পারছিলাম না। পৃথিবীতে এমন ভালো মানুষ আজও আছে, অথচ কাল এই ম্যামকে কতটা কঠোর ভেবেছিলাম আমি। ম্যাম নিজেই তখন বিষয়টা পরিষ্কার করলেন। তিনি বললেন, আসলে গতকাল তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি, এটা আমি শুধু তোমায় টেস্ট করার জন্য। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি পারবে কিনা টিকে থাকতে। আমি টেস্ট করে বুঝতে পেরেছি তোমার ভিতরে সুপ্ত আগুন আছে। এই আগুন আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে। এভাবে যদি আগুন জ্বলতে থাকে তবে আর কেউ তোমায় আটকে দিতে পারবে না। কিন্তু সব সময় মনে রাখবে তুর্না, বাজে লোকের কথায় কান দেয়া যাবে না, মন খারাপ করা যাবে না। তুমি সব সময় তাদের কথা শুনবে আর তাদেরকে মনে রাখবে যারা তোমায় এগিয়ে যেতে সাহায্য করে। আমি ম্যামের হাতটা শক্ত করে ধরলাম, কারণ এই হাতটা ভরসার, এই হাতটা এগিয়ে নিয়ে যাওয়ার। ম্যাম আবারও বললেন, আরেকটা বিষয় তোমায় পরিষ্কার করি, আমি সিটটা ওই মেয়েটিকে দেইনি।
ওই মেয়েটিকে সিটটার ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের ইউনিভার্সিটির প্রক্টর মহোদয়, কারণ তুমি তখন নাই। ওরা ভেবেছিল তুমি আর আসবে না। আর এই মেয়েটিও প্রক্টরের পরিচিত। সন্ধ্যা হয়ে আসছে, আলোয় আলোয় ভরে উঠছে শহর। আমি তখন ভাবলাম, আমি যদি সেদিন মরে যেতাম তবে এমন একজন মহৎ মানুষের দেখা পেতাম কি করে, তার কাছ থেকে এমন সুন্দর সুন্দর কথাগুলো শুনতে পেতাম কি করে। আর তখন খুব গভীরভাবে বুঝতে পারি যে আত্মহত্যা কোনো সমাধান নয়, বেঁচে থেকে জীবন গড়ার চেষ্টাটাই বরং সমাধানের পথ। আর মানুষ যখন নিজেকে গড়তে চায় তখন তাকে ভেঙে দিতে অনেকেই আসবে, তবে সত্য হলো এটাই যে তুমি নিজেকে গড়ে তুলতে চাইলে তোমাকে গড়ে দিতেও অনেকেই আসবে। সেই মানুষদের তোমার চিনতে হবে এবং তুমি এদের কথাই মনে রাখবে। অনেক অনেক দিন পর ভার্সিটিতে গিয়েছি ক্লাস করার জন্য। এখন থেকে নিয়মিত হব। পরীক্ষা একেবারে দোরগোড়ায়। অনেকদিন ক্লাস না করায় গ্যাপে পড়ে গিয়েছি। বন্ধুদের সাথে কথা বলে নোট সংগ্রহ করতে হবে, স্যার ম্যামদের অনুরোধ করে অ্যাটেন্ডেন্স বাড়াতে হবে, নয়তো আর পরীক্ষায় বসা যাবে না। ক্লাসে বসার পর 2-4 জন অবশ্য ফিসফাস করেছে। এক স্যার এসে খুব ঘেঁটেছে, বলেছে, অতদিন কোথায় ছিলি? আমি স্পষ্ট বলেছি, স্যার বাসায় ছিলাম, বাবা মায়ের কাছে। পড়াশোনা, ক্লাস এসব রেখে বাসায় কেন? তখন একটা ছেলে দাঁড়িয়ে মিনতির গলায় স্যারকে বলল, স্যার প্লিজ ওকে খাটাবেন না, কিছু জিজ্ঞেস করলে ওকে আড়ালে জিজ্ঞেস করুন, ওর বিষয়টা প্রাইভেট স্যার। ছেলেটার কথা শুনে একদল ছেলেমেয়ে বলল, হ্যাঁ স্যার, ওকে আপনি বিষয়টা আড়ালেই জিজ্ঞেস করুন। কিন্তু 3-4 জন ছেলেমেয়ে বলে উঠল, তোরা কি স্যারের চেয়ে বড় পণ্ডিত হয়ে গেছিস নাকি? স্যার কি করবেন না করবেন তা তোদের কাছে জিজ্ঞেস করবে, তারপর করবে? ওদের এইসবে নিজেকে এতটা অসহায় লাগতে শুরু করলো তখন ইচ্ছে হলো কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে আসি। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়লো মেহরাবের কথা, মনে পড়লো ম্যামের কথা। ম্যাম বলেছেন পেছনে তাকানো যাবে না, লজ্জা পাওয়া যাবে না, কারণ দোষটা আমার না, আমাকে এগিয়ে যেতে হবে। স্যার বললেন, তোর না, তুমি এখন বসো, আমার সাথে পরে দেখা করো তুমি, এখন তোমাকে কিছু বলতে হবে না। তা আমি বসলাম না, কারণ আড়ালে শুধুমাত্র স্যারের সাথে কথা বলে বিষয়টা শুধু স্যারই জানবেন, অন্যদের অজানা থেকে যাবে। এতে সমস্যা কমার বদলে বরং বাড়বে। এই অজানা বিষয়টা নিয়ে আরও 7-5 করবে সবাই, তখন সমস্যাটা ক্রমাগত বড় হতে থাকবে। এর চেয়ে লজ্জা যা পাওয়ার একেবারেই পাওয়া ভালো। আমি বললাম, স্যার আমি এখানেই সব কিছু বলতে চাই। সবাই আমার দিকে অবাক চোখে তাকালো। আমি বলতে শুরু করলাম, বললাম, আমাদের সাথে আমার প্রেমের সম্পর্কের কথা, ওর সাথে গোপন বিয়ের কথা, প্রতারণার শিকার হওয়ার কথা, প্রেগনেন্সি, এরপর অ্যাবর্শনের কথা, তারপর ঘুরে দাঁড়ানোর কথা, সব কিছু খুলে বলেছি আমি, যেন একটু ওর সন্দেহ না থাকে। স্যার ভরা ক্লাসের সামনেই হাততালি দিতে শুরু করলেন, স্যারের সাথে সাথে সবাই। তারপর স্যার আমায় ডেকে বললেন, তোর নামা, এইদিকে আসো তো তুমি। আমি স্যারের কাছে গেলাম। স্যার আমার মাথায় হাত রাখলেন, তারপর বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন। তারপর গলার শব্দ তিনি আরো বড় করে সবাইকে শুনিয়ে শুনিয়ে বললেন, আমি ভরা ক্লাসের সামনে বলে যাচ্ছি, এই তুরনা সেই তুরনা নয়, এই তুরনা বদলে গেছে। মানুষ ওকে যে কলঙ্ক দিয়েছে, সেই কলঙ্কে এখন দগদগে আগুন জ্বলছে। এই আগুন উত্তাল আগুন, এই আগুন সব কিছু পুড়িয়ে ছারখার করে দিবে। সব অসুচি, অশুদ্ধ আর নোংরা মানুষের চোখ পুড়িয়ে দিয়ে সে তার গন্তব্যে পৌঁছে যাবে। সে খুব শীঘ্রই ভোরের আলো ফোটাবে, ইনশাআল্লাহ। ক্লাসের সবাই আবার হাততালি দিয়ে উঠল। যে ক্লাসে আমি লজ্জায় কোনোদিন আর যেতে পারবো না ভেবেছিলাম, সেই ক্লাসরুম, ক্লাসের সব বন্ধু, স্যার ম্যাম সব হয়ে উঠলো আমার ভরসার জায়গা। শুধু মেহরাব একা নয়, আমার হৃদয়ে অনেক অনেক মানুষ জায়গা করে নিয়েছে। সে রাতে বাসায় ফিরে আমি কি যে এক অন্যরকম উত্তেজনা অনুভূতিতে ঘুমোতেই পারিনি। কেন যেন আনন্দে আত্মহারা হয়ে উঠি বারবার। আমি কোনোদিনও ভাবতেও পারিনি এভাবে ঘুরে দাঁড়াতে পারবো আমি। আমি আগে জানতাম না পথ চলা শুরু করলে পথে যেমন কাঁটা পড়ে থাকে তেমন ফুলও থাকে। আমাদেরকে শুধু জানতে হবে আমরা পাটা কোথায় রাখবো, কাঁটার উপর নাকি ফুলের উপর। মাঝরাতে একটু চোখ লেগেছিল আমার, তারপর হঠাৎ স্বপ্ন কি বাস্তব আমি জানি না, তবে দেখলাম আমার ভ্রূণটা আমার কাছে এসছে। আজ সে ক্ষত বিক্ষত নয়, তার গায়ে সুন্দর জামা পরা, সে এসে দাঁড়িয়েছে আমার সামনে, হাসছে মিষ্টি করে। আমি প্রথম প্রথম তাকে দেখে চিনতেই পারিনি, তাই জিজ্ঞেস করলাম, এই তুই কে? সে বলল, ও মা, আমায় ভুলেই গেলে? ভুলবেই তো, মানুষ সুখে পড়লে সব ভুলে যায়। আমি ওর আদিক্ষেতা দেখে রেগে গিয়ে বললাম, এসব পাকা পাকা কথা রেখে তুই বলতো কে তুই?
পরিচয় কি তোর? সে মৃদু হেসে বলল, আমার তো নাম নেই। নাম দেওয়ার আগেই তো তোমরা আমায় খুন করে ফেলেছিলে। আমি তোমার সন্তান। অতদিন খুব অশান্তিতে ছিলাম আমি, মা। এখন এখন আমার শান্তি লাগছে অনেক। আমি এখন একটা সুন্দর ঘর পেয়েছি। ওখানে আমার অনেক খেলার সাথী। এখন তুমি যেমন আমার কথা মনে করো না, আমিও কিন্তু তোমার কথা মনে করব না আর। এই শেষবার তোমার কাছে এলাম। প্রাণ ভরে দেখে নাও আমায়। এরপর কিন্তু আর আসবো না। এটা বলে সে উধাও হয়ে গেল। আর ঠিক তখন আমার চোখ খুলল। চোখ খুলে দেখি ইলেকট্রিসিটি চলে গিয়েছে। সারা শরীর ঘেমে ভিজে আছে আমার। তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। মোবাইলটা হাতে খুঁজে বের করে লাইট জ্বালিয়ে দেখি পানির বোতলটা খালি। তাড়াহুড়ো করে উঠে বোতল নিয়ে বাথরুমে চলে গেলাম। ওখান থেকে পানি এনে ঢকঢক করে গিললাম। তারপর দক্ষিণ দিকে গিয়ে দাঁড়িয়ে জানালাটা একটু খুলে দিলাম। জানালা খুলে দিতেই হো হো করে বাতাস বয়ে আসতে লাগলো ঘরের ভিতর। মুহূর্তেই শরীর জুড়িয়ে এলো আমার। শরীর জুড়িয়ে এলো, মনটা তখনও কেমন খচখচ করতে লাগলো। কত কত দিন পর সে এসেছিল আমার কাছে। আগেও আসলে আমার খারাপ লাগতো। ওর ক্ষত বিক্ষত দেহটা দেখলে নিজেকে পাপী মনে হতো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতো। কিন্তু আজ ওকে যেভাবে দেখেছি, আমার মোটেও খারাপ লাগেনি। আমার মনে হয়েছে ও খুব ভালো আছে। এখন আর ও আমায় অভিশাপ দেয় না। অভিশাপ দিলে আমি পুড়ে ছারখার হয়ে যেতাম। আমার সব সফলতার পথ চিরতরে রুদ্ধ হয়ে যেত। আমানের কথা ভুলেই গিয়েছিলাম। মেহরাব আমার জীবনে আসার পর ও যখন আমায় আশার আলো দেখালো, ভরসা দিল, তখন কেবল মনে হয়েছিল আমি একটা পথ খুঁজে পেয়েছি। এখন শুধু আলো জ্বালাবার প্রয়োজন। তারপর ম্যাম এলেন আমার জীবনে আলোর সন্ধান নিয়ে। ক্লাসের সব বন্ধু বান্ধব আর স্যার ম্যামরা একটু একটু করে আলোর যোগান দিতে লাগলেন আমায়। এই মুহূর্তে আমি আমানকে ভেবে আমার চিন্তাকে অপবিত্র করতে চাই না। এখন আমার প্রয়োজন তাদের কথা ভাবা যারা আমার কথা ভাবে, যারা আমার বড় হওয়ার জন্য অনুপ্রেরণা দেয়, যারা আমায় ভালোবাসে। রাতে যেমন হুট করে আমার মন ভালো হয়ে গিয়েছিল, সকালবেলা ঠিক তেমনই ভাবেই হুট করেই মনটা খারাপ হয়ে গেল। মা ফোন করেছেন, মেহরাবের নাকি অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গিয়েছে। মায়ের কাছে মেহরাবের মা ফোন করে বলেছে তার মা নাকি সব কিছু জেনে গেছে। সব কিছু জানার পর তার মা কিছুতেই এই বিয়েতে রাজি না। এই জন্যই খুব দ্রুত অন্য একটা মেয়ে দেখে বিয়ে ঠিক করে ফেলেছে। মেহরাবের মতো মত অমত সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি। তবে মায়ের অমতে সে কাজ করবে না এটা বলা যায়। মায়ের মুখ থেকে এসব শোনার পর দুপুর পর্যন্ত বিছানায় পড়ে শুয়ে শুয়ে কাঁদলাম। বারবার তখন শুধু মনে হচ্ছিল আমার জীবনটা এমন কেন? যাকেই আমি ভরসা করতে যাই সেই কেমন ছেড়ে চলে যায়। এরপর হঠাৎ করে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম চিৎকার চেঁচামেচি। হুড়মুড় করে বিছানায় উঠে বসলাম। দরজা দিয়ে সামনের দিকে তাকালাম, কিন্তু সামনের দিকে তাকাতেই বুকটা কেমন ধক করে ওঠে। আমার সামনে চোখ রেখে সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে পিয়ার রুমের দিকে। দৌড়ে যাওয়ার সময় সবাই মুখে ভয়ের ছাপ দেখতে পেলাম। পিয়া সুইসাইড করেছে। সিলিং ফ্যানে ঝুলছে তার মরদেহ। মুখটা কেমন মলিন হয়ে গেছে আর জিভটা কামড়ে পড়ে আছে। কি বীভৎস যে দেখা যাচ্ছে ওকে। প্রভোস্ট ম্যাম প্রক্টোরিয়াল বডিকে ফোন করেছেন। তারা পুলিশকে খবর দিবে। এরপর পুলিশ আসবে, এসে তার লাশ নামাবে। আমার ওকে এভাবে দেখে খুব মায়া হচ্ছে। খুব করে জানতে ইচ্ছে করছে কেন করলো এমনটা। কিন্তু কোনোভাবেই জানতে পারছি না। কেউ কিছুই জানে না। ঘন্টা খানেক পর সবকিছু জানা গেল। পিয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে। ঢাকার এক ধন কুবেরের ছেলের সাথে তার প্রেম ছিল। সেই ছেলেটাকে মাঝে মধ্যেই সেই ছেলের বাসায় গিয়ে রাত্রি যাপন করত। ছেলে কথা দিয়েছিল তাকে বিয়ে করবে, কিন্তু বিয়ে তো দূরের কথা, ওকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্যেই ওদের একান্ত মুহূর্তে করা একটা ভিডিও আপলোড দিয়ে ফেললো সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিয়া বুঝতে পারেনি হয়তোবা কোনোদিন যে এমন দুর্দিন আসবে তার। পিয়ার দিকে তাকিয়ে আছি আমি। ওর বিকৃত মুখটার দিকে তাকিয়ে বারবার মনে হচ্ছে আমার নিজের কথা। মনে হচ্ছে আমাদের মতো ভুক্তভোগী অনেক অনেক মেয়ের কথা, যারা ছেলেদের অল্প কথায় গলে গিয়ে যা তা করতে রাজি হয়ে যায়। তার প্রেমিক একটু আদর করে যদি বলে, শোনা তোমায় নিয়ে একটা ভিডিও বানাতে চাই, মেয়েটা প্রথম প্রথম রাজি হয় না। বলে ভিডিও করতে হবে কেন, কি প্রয়োজন এসবের। ছেলেটার কাছে কিন্তু যুক্তি আছে। সেই বলে এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের প্রেমের স্মৃতি ধরে রাখতে চাই। একদিন যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, তখন এই ভিডিও দেখে আফসোস করে বলবো কি রঙিন দিন ছিল আমাদের। মেয়েটা তখন তার প্রেমিকের কথায় গলে গিয়ে নিজের জীবনটা তুলে দেয় প্রেমিকের হাতে। সে তখন বুঝতেও পারে না এই ভিডিওটাই তার মৃত্যুর কারণ হবে একদিন। আসলে
আমাদের সতর্ক হওয়া উচিত। যে প্রেমিক প্রেমিকার নিউড চায়, ভিডিও ধারণ করতে চায় একান্ত মুহূর্তের, সেই প্রেমিক সত্যিকার প্রেমিক নয়। সেই প্রেমিক ভণ্ড, সেই প্রেমিক প্রতারক। প্রিয়া হয়তোবা মৃত্যুর আগে কাউকে বিষয়টা বলতেও পারেনি। বন্ধুর অভাব। ওর যদি একটা ভালো বন্ধু থাকতো যে কিনা তাকে সুন্দর সমাধান দিতে পারতো, তাকে বুঝিয়ে বলতে পারতো এজন্য মৃত্যু সমাধান নয়, বেঁচে থাকাই বরং সমাধান। তবে কিন্তু সে মরে যাওয়ার আগে ভাবতো হয়তোবা আজ সে এইভাবে ঝুলে থাকতো না। আমার নিজের খুব খারাপ লাগছে, নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে ওই দিন রাতে ওর সাথে যে খারাপ ব্যবহারটা আমি করেছি তা আমার একদমই উচিত হয়নি। ওর সাথে যদি আমার ভালো বন্ধুত্ব থাকতো তবে কি সে এভাবে সুইসাইড করতে পারতো? পারতো না। আমি তাকে বোঝাতাম, বলতাম মৃত্যু কোনো সমাধান নয়, বেঁচে থাকাই যে কোনো সমাধান। পুলিশ এসে গেছে, লাশ নামানো হচ্ছে। আমার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। ইস, একটা তরতাজা মেয়ে যে ছিল চতুর, যাকে ঠকানো ছিল দুরূহ ব্যাপার, সেই মেয়ে কিভাবে নিজে এভাবে ঠকিয়ে ফেললো। আমি কাঁদছি, দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে কাঁদছি। হঠাৎ আমার পিঠে কারো হাতে স্পর্শ পেতেই চমকে তাকাই আমি। ম্যাম, ম্যাম আমার কাঁধে হাত রেখেছেন, বললেন। খুব খারাপ লাগছে ওর জন্য, তাই না? আমি কান্না ভেজা গলায় বললাম, হুম, খারাপ লাগছে। ম্যাম নিজেও টিস্যু দিয়ে নিজের চোখ মুছলেন, তারপর বললেন, আমাদের মেয়েগুলো কেন যে এত বোকা! একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আর সেই জন্য সুইসাইড করে ফেলতে হবে। হ্যাঁ, জানি এটা খুব ভয়ঙ্কর, কিন্তু এই ভয়ঙ্কর সময়টাকে কাটিয়ে উঠতে পারলেই সে মহান হয়। মেয়েটা ইচ্ছে করলেই মহিয়সী হতে পারত। ভুল করলো, অনেক বড় ভুল করলো মেয়েটা। আসো, এখানে থাকলে দম বন্ধ হয়ে আসবে আমাদের। ম্যাম আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন বাইরের দিকে। তারপর হেঁটে হেঁটে আমায় নিয়ে গেলেন ইউনিভার্সিটির ক্যাম্পাসে। আমরা গিয়ে সেই দিনের মতো বসলাম ক্যাম্পাসের সবুজ দুর্বা ঘাসের উপর। ম্যাম এবার আমায় জিজ্ঞেস করলেন। পড়াশোনা কেমন চলছে? আমি বললাম, হচ্ছে ম্যাম। এখন আমি খুব আগ্রহ ভরে পড়ি। আমার ভেতর খুব জেদ কাজ করে। বাহ, ভালো তো। এইভাবে পড়তে হবে। এখন থেকে তোমার মনে করতে হবে পড়াশোনাটাই তোমার যুদ্ধাস্ত্র, বুঝেছো? জি ম্যাম। তো মেহরাবের কি খবর? ফোন টোন করে নাকি? ম্যামের মুখ থেকে মেহরাবের নামটা শুনে ভেতরটা কেমন মুচড়ে উঠলো, বুকের ভেতরটা কেমন খা খা করতে লাগলো। আমি আবেগ জড়ানো গলায় বললাম, ম্যাম সব ছেলেরাই প্রতারক, এমনকি মেহরাবও। ম্যাম অবাক হওয়া চোখে তাকালেন আমার দিকে, তারপর বললেন। কেন, কি করেছে ও? আমি বললাম, মা ফোন করে বললেন ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। ম্যাম বললেন। মেহরাব ফোন করে কিছু জানিয়েছে? আমি বললাম, না। ম্যাম মৃদু হেসে এবার বললেন। ওর প্রতি তোমার কেমন বিশ্বাস আছে? আমি বললাম, অনেক। তবে তুমি সে পর্যন্ত অপেক্ষা করো, যতক্ষণ না তুমি প্রতিষ্ঠিত হতে পারছো। তারপর দেখো মেহরাব তার কথা রাখে কিনা। কথা না রাখলে ওকে আচ্ছা মতো লজ্জা দিবে, প্রয়োজনে আমায় খবর দিয়ে নিবে, তারপর দুজন মিলে ওকে আচ্ছা মতো বকে দিব। ম্যামের কথা শুনে এই কষ্টের মাঝেও আমি হেসে ফেললাম। পরীক্ষা এসে গেছে, পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতিও আছে এবার। আশা করা যায় পরীক্ষা অনেক ভালো হবে, হতেই হবে। পরীক্ষার হলে যাওয়ার আগে ম্যামের সাথে একবার দেখা করে গেলাম। ম্যাম আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া পড়লেন, তারপর বললেন, সাহস রাখবে আর রিল্যাক্স মুডে পরীক্ষা দিবে। মনে রাখবে, মনে করবে তুমি সব পারো। তোমার মতো এই হলে আর কেউ পারে না। আমি খুশি মনে ম্যামের গা ছুঁয়ে সালাম করে ইউনিভার্সিটিতে চলে যাই। পরীক্ষা দিই, খুব ভালো পরীক্ষা হয় আমার। শুধু একটা নয়, সবকটি পরীক্ষাই ভালো হয়। কিন্তু মার্কস নিয়ে আমার ভয় হয়। না জানি স্যার ম্যামরা ঠিক মার্কস দেন কিনা। ম্যাম আমায় আশ্বস্ত করেন, বলেন, তুমি সবচেয়ে বেশি ভালো করবে, দেখো
এখন রিল্যাক্স থাকো। রমজান মাস এসে গেছে, ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, আমি তো বাড়ি ফিরে যাব। নিজেকে প্রতিষ্ঠিত করার আগে অবধি কিছুতেই বাড়ি যাব না আমি। মা গতকাল ফোন করে কেঁদেছে, বাবাও আহাজারি করেছে, ভাইয়াও বলেছিল যাওয়ার জন্য। আমি না করে দিয়েছি, বলেছি প্রতিষ্ঠিত হওয়ার আগে অবধি বাড়ির কারো সাথেই দেখাও করব না। রমজানের 15 তারিখ হোস্টেল বন্ধ করে দেয়া হয়েছে। আমি ভয় পাচ্ছিলাম কোথায় থাকবো এই দিনগুলো। সেদিন বিকেলে ম্যাম গাড়ি নিয়ে এলেন, বললেন। তোমার জিনিসপত্র নিয়ে গাড়িতে ওঠো। আমি অবাক হই, বলি গাড়িতে উঠে কোথায় যাবো ম্যাম? ম্যাম বললেন। মায়ের বাড়িতে। আমি ভেজা গলায় বললাম, না ম্যাম, আমি তো প্রতিষ্ঠিত হওয়ার আগে কিছুতেই গ্রামে ফিরে যাব না। ম্যাম আমার পিঠে হাত বুলিয়ে বললেন। বোকা মেয়ে, গ্রামের মায়ের বাড়িতে না, শহরের মায়ের বাড়িতে যাবে, আমার বাড়িতে যাবে। এখন থেকে আমার বাড়ি তোমার বাড়ি, পড়াশোনা, থাকা, খাওয়া সব আমার এখান থেকে, বুঝেছো? আমি আর কথা বলতে পারলাম না, ম্যামকে জড়িয়ে ধরে গলা ছেড়ে চিৎকার করে কেঁদে উঠি। ম্যামের বাসায় আসার পর থেকে আমি কেমন বদলে যেতে লাগলাম। আগে কখনো বাইরের বই টই পড়িনি আমি, কিন্তু এখানে এসে দেখি বাড়িতে গড়ে তোলা বিশাল এক বইয়ের লাইব্রেরি। আমি এত বই দেখে হেসে ফেলি, মনে মনে বলি, ম্যাম পাগল নাকি? এত বই দিয়ে কী করে মানুষ? আমার কাছে এসব বই বিরক্তিকর মনে হয়, বুঝেই পাই না মানুষ এত বই পাগল হয় কি করে। ম্যামের ছেলের নাম শিশির, দেখতে অত ফর্সা না, মুখে ঘন দাড়ি ও চুল বড় এবং কোঁকড়ানো, খারাপ লাগে না দেখতে। এই ছেলের প্রধান কাজ হলো সারাদিন এইসব গল্প উপন্যাস পড়ে নিয়ে পড়ে থাকা। কি একটা বদ অভ্যাস এটা। আমার কেন জানি মনে হয় এইসব গল্প উপন্যাস পড়া মানেই সময়ের অপচয়। কিন্তু হঠাৎ একদিন কৌতূহলবশত লাইব্রেরিতে ঢুকি আমি। তারপর বইয়ের তাকের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সবগুলো বইয়ের গায়ে আঙুল ছুঁয়ে দিই। হঠাৎ একটা বইয়ের কাছে এসে থমকে দাঁড়াই আমি। বইটা ঢাউস সাইজের, নাম সাতকাহন, লেখক সমরেশ মজুমদার। এই বইটা কেন যেন হঠাৎ আমার পড়তে ভালো লেগে গেল, ইচ্ছে করলো পাতা উল্টে পড়তে। আমি লাইব্রেরির একটা তাকে হেলান দিয়ে দাঁড়িয়ে এক পৃষ্ঠা পড়তে অদ্ভুত রকম এক ভালো লাগা কাজ করলো। আমার কেন জানি মনে হলো এই বইটা আমায় পড়তেই হবে। আজ সারা রাত ভর এই বইটাই পড়বো, পড়তেই হবে আমায়। রাতের খাবারের পর এমনিতে ম্যামের সাথে বসে গল্প করি আমি, নানান ধরনের গল্প, কিন্তু আজ খাওয়ার পর একটুও বসলাম না। সোজা চলে এলাম আমার ঘরে, তারপর সাতকাহন নিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়লাম। উল্টাতে লাগলাম এক এক করে পাতাটা প্রতিটা পাতাই কি মোহনীয়, কি সুন্দর সুন্দর শব্দ দিয়ে লেখা গল্প। এই গল্পের নায়িকার নাম দীপাবলি। দীপাবলির জীবন পড়তে গিয়ে আমি আয়নার মতো স্বচ্ছ দেখতে লাগলাম আমার নিজের জীবন। ওমা, বই কি তবে আমাদের নিজেদের কথাই বলে? তবে কি একটা গল্প কাল্পনিক কিছু নয় শুধু, এর ভেতর আমাদের প্রাণও থাকে। আমি পড়ি, পাগলের মতো বই পড়ি, এমনিতে ঘুমে ডুবে যাই আমি। আজ ঘুম পায় না। অনেক রাত হলেও ঘরের লাইট নেভেনি বলে ম্যাম উঠে আসেন আমার ঘরের দরজার কাছে। তারপর দরজায় নক করেন। আমি দরজা খুলে দিলে ম্যাম ঘরে আসেন, তারপর বলেন। তো রাতে ঘুমাওনি কেন মা? আমি মৃদু হেসে লজ্জামাখা গলায় বলি, ম্যাম একটা উপন্যাস পড়ছিলাম। ম্যাম ফিক করে হেসে ওঠেন, তারপর বলেন। এর জন্য বুঝি লজ্জা পেতে হয়? উপন্যাস কি মন্দ কিছু? একটা উপন্যাসে কত কত মানুষের জীবন ধরে রাখে, কত কত ইতিহাস, বীরত্বের কথা আর সংগ্রামের কথা থাকে এর পাতায় পাতায়। বেশ ভালো, পড়ো। আমি খুশি হয়েছি তুমি উপন্যাস পড়ছো এই কথা শুনে। আমার শিশির তো রোজ 2-3টা উপন্যাস পড়ে শেষ করে। তা কি উপন্যাস পড়ছো মা? নাম কি উপন্যাসের? আমি বললাম, সাতকাহন। ম্যাম চোখ বড় বড় করলেন, তারপর মৃদু হেসে বললেন, কে বলে দিয়েছে এটা পড়ার জন্য? আমার নিজের ইচ্ছে নিয়েছি। ম্যাম এবার আসেন আমার কাছে, আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তিনি বলেন, আসলে আল্লাহ নিজেই তোমার সাহায্য করতে চেয়েছেন মা। এই বই শুধুমাত্র একটা উপন্যাস না, এই বই তোমায় বলে দিবে তুমি কিভাবে সংগ্রাম করে টিকে থাকবে। এই বই তোমায় বলে দিবে তুমি কিভাবে এই সমাজের নারী জগতের দুধ রূপে আবির্ভূত হবে। এই বই তোমাকে তুরনা থেকে একজন দীপাবলি বানিয়ে তুলবে ইনশাআল্লাহ।
ম্যাম দরজা ভেজিয়ে বাইরে যান, বলে যান। দরজা বন্ধ করো না, পড়তে থাকো, আমি আসবো একটু পরে। ম্যাম খানিক পর পিরিচে 2 কাপ ধোয়া ওঠা লেবুর চা নিয়ে এলেন। তারপর চা খেতে খেতে খানিক সময় গল্প করে চলে যেতে উঠলেন। বললেন, একটু পর সেহরি খাওয়ার সময় হয়ে যাবে, আমি এখন চুলোয় রান্না চড়াবো, এই ফাঁকে তুমি পড়তে থাকো। গল্প উপন্যাস পড়তে হয় নিরালায়, একা একা। এখানে অন্য কেউ বসে থাকলে পড়ায় ব্যাঘাত ঘটে, পড়ার আনন্দ মিলন হয় না। ম্যাম বেরিয়ে চলে গেলেন। আমি দরজা ভেতর থেকে আটকে দিয়ে আবারও পড়তে শুরু করলাম। সাহারির আগে পড়ে আমি প্রথম খণ্ডটা শেষ করে ফেললাম। প্রথম খণ্ড পড়ে আমার মনে হলো আমার চেয়ে দীপাবলির সংগ্রাম আরো বেশি কঠিন ছিল। আর মনে মনে বললাম, এই দীপাবলি যদি জিতে যায় তবে আমিও জিতে যাব, হারবো না আমি। আমাকে নিয়েও তখন মানুষ একদিন উপন্যাস লিখবে। সাহরি খেয়ে ফজরের নামাজ পড়ে একটু না ঘুমোলে চলেই না, কিন্তু সাত কাহন আমি ঘুমোতে দিচ্ছে না। আমি লাইট জ্বালিয়ে আবারও পড়তে বসি, শুয়ে পড়ি, বসে পড়ি। সকালের আলো ফুটলে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে ছাদে উঠি। তারপর বেলকনিতে হেলান দিয়ে বসে গোগ্রাসে গল্প গিলি, গল্প খাই। কি যে ভালো লাগে, মন ভরে যায়। অবশেষে শেষ হয়ে যায় বই। দীপাবলি জিতে যায়, আমার কান্না পায় তখন, ভীষণ কান্না। ইচ্ছে করে দীপাবলি হয়ে যেতে, কিন্তু না, দীপাবলি হব কেন আমি? আমি তুরনাই থাকবো। আজ যেভাবে আমি সাত কাহন পরে দীপাবলি হতে যাচ্ছি, একদিন মানুষ আমায় পরে তুরনা হয়ে যেতে চাইবে। আমি এমন করেই সংগ্রাম করে যাব। বড় হতে হবে আমায়, আমি বড় হব। এখন থেকে সব আবেগ উচ্ছ্বাস ফেলে রেখে বাস্তবকে সিজদা করব। ঠোঁটে তুলে নিব তরলের মতো সত্যকে। আমি কিছুতেই হেরে যাব না, আমি সত্যি সত্যি জিতে যাব। আল্লাহ ছাড়া কোনো শক্তি আমায় রুখে দিতে পারবে না। এরপর থেকে আমার বই পড়ার শুরু হয়। কত বই যে পড়ে ফেলি আমি। এভাবে বই পড়তে গিয়ে শিশির ভাইয়ার বই বন্ধু হয়ে পড়ি আমি। এখন আমার নিত্যদিনের কাজ হলো শিশির ভাইয়ের কাছ থেকে প্রতিদিন 2টো করে আনা বই। সেই বই পড়ে প্রতি সন্ধ্যায় তাকে রিভিউ দেয়া, এবং সাথে সাথে এর থেকে কি শিখলাম আমি তাও বলতে হয় তাকে। আমি বলি, সুন্দর করে বলি। শিশির ভাইয়া আমায় তুই তোকারি করে, বলে, তোর না, তুই বড় হতে পারবি। আমি তোর চোখে আগুন দেখি, জল জল করতে থাকা আগুন। মেহরাবের কথা ভুলে গেছি আমি। কি অদ্ভুত মানুষের মন। এখন আমার মন জুড়ে বিচরণ করে শুধু শিশির ভাইয়া। তার কণ্ঠ আমার কাছে মধুর লাগে, তার কোকড়ানো চুল, ঘন দাড়ি, সবকিছু আমার ভালো লাগে। ইচ্ছে করে সারাক্ষণ তাকে লুকিয়ে লুকিয়ে দেখি। এই রোগটার নাম কি আমি জানি না, তবে আমার খুব খুব করে উচিত এই ভয়ঙ্কর রোগটা এই ভয়ঙ্কর রোগটা কাটিয়ে ওঠা। নয়তোবা আমার সংগ্রাম এখানেই থেমে যাবে, হেরে যাব আমি। আগামীকাল ঈদ উল ফিতর। আজ চাঁদ রাত। আমি নিজের হাতেই নিজে মেহেদি পড়েছি। শিশির ভাইয়া হঠাৎ আমার ঘরে এলো। এসে খানিক সময় চুপচাপ বসে থেকে বলল, এক কাজ কর তোর না, আমি বললাম, কি? তোর রং শুকাবে কখন আগে বল। আরো 5 মিনিট লাগবে। আচ্ছা কেন বলো তো? এখন বলবো না, হাত ধোয়ার পর বলবো। আমি 5 মিনিটের জন্য আর বসে না থেকে সঙ্গে সঙ্গে গিয়ে বেসিনে হাত ধুয়ে আসলাম। তারপর বললাম, বলো ভাইয়া। শিশির ভাইয়া হা হা করে হেসে উঠল। আমি লজ্জা পাওয়ার মতো ভঙ্গি করে বললাম, হাসছো কেন এভাবে? শিশির ভাইয়া বলল, তোর কাণ্ড দেখে কি বোকা মেয়ে তুই। শোন, কারো প্রতি তোর ভেতরে থাকা আবেগটা ততটা দেখাতে যাবি না যতটা দেখানোর পর ওই মানুষটার কাছে তুই কম দামি হয়ে পড়তে পারিস। এবং এটাও সত্য, তুই যাকে খুব পাত্তা দিবি সে দেখবি তোকে তত অবহেলা করতে শুরু করেছে। এর জন্য বাস্তবতা মেনে তোকে চলতে হবে, সবকিছু করতে হবে বাস্তবতা মেনে। এই যে তুই বলেছিলি 5 মিনিট লাগবে তোর হাত শুকাতে, তোর উচিত ছিল 5 মিনিট পরে গিয়ে হাতটা ধোয়া, 5 মিনিট আগে নয়। বুঝতে পেরেছিস? আমি অবাক হই, রাগ হয় আমার কেমন যেন। আর মনে মনে বলি, এবার কেমন ধরনের মানুষ, ভেতরে প্রেম টেম বলে কি কিছু নাই নাকি এর? শিশির ভাইয়া আমার দিকে তাকালো এবার, তারপর বলল, দে, আমার ডান হাতে মেহেদি পরিয়ে দে। আমি ভীষণ রকম অবাক হই। তাহলে বোধ হয় শিশির ভাইয়াও আমায় মনে মনে। তারপর আর কিছু ভাবি না, লজ্জায় জিভ কাটি। বেশি ভাবতে গেলেই সমস্যা। পরে আমি মাটি দুটোই একেবারে হারাই। ঈদ উল ফিতরের বিকেল। সারাদিন মন খারাপ ছিল। বারবার বাবা মা আর ভাইয়ার কথা মনে পড়েছে। ওরা কতবার যে ফোন করেছে, আমি শুধু একবার কথা বলেছি। বেশি করে কথা বলে মায়া লাগবে, বাড়ি যেতে ইচ্ছে করবে, এই জন্য কম কথা বলেছি। তবে
তবে কষ্ট লাগলো মেহেরাবের কথা ভেবে। কিভাবে ও ভুলে যেতে পারলো আমায়? না থাক আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক, সে তো ট্রেনে বসে আমায় বলেছিল একদিন ভালোবাসবে আমায়। আজ একটা ঈদের দিন, এই অধিকারে হলেও তো সে একটা ফোন করতে পারতো আমায়, জিজ্ঞেস করতে পারতো কেমন আছি, পড়াশোনা করছি কিনা ঠিকঠাক মতো। জিজ্ঞেস করবে না, প্রয়োজন কি জিজ্ঞেস করার? আমার মতো পচে যাওয়া, মান সম্মান হারানো একটা মেয়েকে সে ভালোবাসবেই বা কেন? বিয়ে করে ঘর সংসার করবে কেন? নিজের কি কোনো খুঁত আছে? খুঁত না থাকলে সে আরেকটা খুঁতওয়ালা মেয়েকে জীবনসাথী কেন করতে যাবে? কোন দুঃখে? কান্না পায় আমার। মুহূর্তেই মনে হয় আমি কেন কষ্ট পাচ্ছি, কেন পড়াশোনা করছি, কি লাভ হবে এসব করে? কোনো লাভ হবে না। আমাকে কেউ চায় না, কারণ সবাই জানে আমি পচে গেছি। ঈদ উল ফিতরের আনন্দটা মাটি হয়ে যায় আমার। সারা দুপুর বিছানায় শুয়ে থেকে কাঁদি, লুকিয়ে চুরিয়ে কাঁদি আমি, বুঝতে দিই না এবারের কাউকে। বিকেলবেলা ম্যাম একবার কাছে এসে বললেন। কি হয়েছে মা, মন খারাপ? আমি কথা বলি না, চোখ মুছে তাকিয়ে থাকি অন্যদিকে। ম্যাম বলেন, বিছানা থেকে ওঠো তো মা, বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো। আমি আর সাহস পাই না কিছু বলার। বিছানা থেকে উঠে বাথরুমে ঢুকি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি। ম্যাম এবার আমার জন্য একটা শাড়ি নিয়ে আসেন, কচু পাতা রঙের শাড়ি, কি সুন্দর যে দেখতে। ম্যাম বলেন, এটা পড়ো। আমি চুপচাপ শুয়ে পড়ি। তারপর তিনি 2 ডজন কাচের চুড়ি এনে আমার 2 হাতে পরিয়ে দেন, চোখে নিজের হাতে কাজল মাখিয়ে দেন। তারপর আয়নার সামনে এসে দাঁড় করিয়ে নিজের চিন্তিত মুখে বলেন। কি যেন একটা কম পড়েছে। তিনি মাথা চুলকাতে চুলকাতে ভাবেন, কিন্তু হদিস পান না কি কম পড়েছে তার। এবার আমায় জিজ্ঞেস করেন, বলেন, কি কম পড়লো দেখো তো মা, তোমার সাজগোজে কি যেন একটা অপূর্ণতা আছে। আমি আয়নায় খুঁজি, যদিও আমার মন ভালো নেই তবুও বাহানা করি ভালো আছি, খুশি আছি, কিন্তু কি যে অপূর্ণতা তার খুঁজে বের করতে পারি না। তখন হঠাৎ করে বাইরে থেকে এসে ঘরে ঢুকে শিশির ভাইয়া। তার পরনে মেরুন রঙা পাঞ্জাবি, পাঞ্জাবির সাথে ধুতি পাজামা, অনেক সুন্দর লাগছে তাকে আজ। শিশির ভাইয়া এসেই আমার দিকে তাকালো, তারপর বলল, গাধা, কি সাজলে এতক্ষণ ধরে? আসল জিনিসটাই তো নেই, তোকে আবার সুন্দরী লাগবে কি করে? বলে সে এদিক ওদিক তাকিয়ে টিপের প্যাকেটটার দিকে হাত বাড়ায়। তারপর ওখান থেকে একটা নীল রঙের সরু টিপ তুলে আমার কপালে পরিয়ে দিয়ে বলে, এখন আয়নায় দেখ রে গাধা, তোকে কেমন লাগছে? একবার দেবী হেলেন। ঠিক আছে ঠিক আছে, আমি এতক্ষণ এটাই খুঁজছিলাম, কিন্তু মনেই পড়ছিল না। বলেই তিনি বাইরে চলে গেলেন। শিশির ভাইয়াকে এবার আমি মুখ কুঁচকে বললাম, তুমি একটা ভয়ঙ্কর মিথ্যুক। শিশির ভাইয়া বলল, মিথ্যুক মানে? তো কি, তুমি যে বললে দেবী হেলেনের মতো লাগছে, দেবী হেলেন কি কখনো টিপ পড়তো নাকি? শিশির ভাইয়া তখন আমতা আমতা করে বলে। তাহলে দেবী অন্নপূর্ণার মতন লাগছে। আমি অবাক হয়ে বলি, এটা আবার কে, চিনি না তো। শিশির ভাইয়া বলে। হিন্দুদের দেবী দুর্গা ওর আরেক নাম। আমি বলি, শোনো, আমায় তুমি কারোর সাথে তুলনা ফুলনা করবে না তো, খবরদার, আমি এর চেয়ে সুন্দর। শিশির ভাইয়া বলে। তুই এদের যে বান্দর। আমার ভীষণ রাগ পায় তখন। রেগে গিয়ে আমি বলি, টিপ খুলে ফেলবো কিন্তু বললাম কপাল থেকে। শিশির ভাইয়া আমার হাত ধরে বলে, উহুম, খুলিস না, তোর সাথে মজা করেছি। আসলে তুই বেহেস্তের হুরের চেয়ে সুন্দর। এখন দয়া করে আমার সাথে চল। আমি অবাক হয়ে বলি, কোথায় যাব? শিশির ভাইয়া খিলখিল করে হেসে বলে। তোকে নিয়ে হারিয়ে যাব। আমার কান্না পেতে চায় তখন। আসলে তখন আমার ভেতরে কি চলছে আমি জানি না। মেহরাবের কথা বলতে পারছি না। শিশির ভাইয়ের প্রতি যে আমার ভালো লাগা, এটা কোনো পরিণতির ইচ্ছেতে নয়। মানুষের কিছু গুণাবলী ভালো লাগে আছে না, এর মানে এমন, এ থেকেই যেমন ভালো লাগা কাজ করে ঠিক তেমনই। তার হাসি, জ্ঞান সমৃদ্ধ কথা বলা ভালো লাগে আমার। তার বইয়ের ভেতর ডুবে থাকাটাও আমার প্রিয়। তাছাড়া যে বাড়ির প্রতিটা মানুষটা আমার এই দুঃসময়ে আমার মাথায় ছায়া হয়ে দাঁড়িয়েছে, যে মানুষ আমার সংগ্রামে একাত্মতা ঘোষণা করেছে, যে মানুষটা আমায় আগ্রহ দিচ্ছে, নিজের মেয়ে ভাবছে, তাকে আমি কিছুতেই আঘাত করতে পারি না। বরং এখন আমার কাজ হবে এগিয়ে যাওয়া। এগিয়ে যাওয়ার সময় এমন বাধা আসবেই, কত জায়গায় মন থেমে যেতে চাইবে, কিন্তু কিছুতেই থামা যাবে না। থামলেই সংগ্রাম ভেস্তে যাবে। তাই শিশির ভাইয়াকে বলি, ভাইয়া, তুমি এমন করে কথা বলছো কেন? শিশির ভাইয়া আমার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, কেমন করে কথা বলছি? ওই যে বললে আমায় নিয়ে পালিয়ে যাবে তুমি। বলছি, বললে কি পাপ হবে? হ্যাঁ হবে। বলেও ওর একটা হাত ধরে কেঁদে ফেলি আমি। শিশির ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দেয় তখন।
বলে, কাঁদিস না রে ছাগল, তুই কাঁদলে তুই হনুমান হয়ে যাবি এখন। চোখে যে মা কাজল মাখিয়ে দিয়েছে, তুই কাঁদলে এটা গলে তোকে আস্ত একটা সং দেখাবে, বুঝলি? আমি রেগেমেগে আগুন হয়ে তার হাত ছেড়ে দিয়ে বলি, বুঝলাম। কি বুঝলি? বুঝেছি তুমি একটা ফালতু লোক। ফালতু লোক কেন? ফালতু না তো কি? আমায় অত রাগাও কেন তুমি? আরেকবার রাগালে ভয়ঙ্কর কাণ্ড করব। কি করবে রে তোকে রাখালে ছাগল? কামড় টামড় দিয়ে শরীরের মাংস নিয়ে যাবি নাকি রে? আমি জানি না কেন এমন হঠাৎ করলাম। এক কামড় বসিয়ে দিয়ে শিশির ভাইয়ার আঙুলে দাগ বসিয়ে ফেললাম একেবারে। শিশির ভাইয়া কিন্তু ব্যথায় একটুও চিৎকার করে উঠলো না, চুপচাপ হাঁটতে লাগলো। আমি ভীষণ লজ্জিত হলাম তখন। ভাবলাম এমন একটা ভয়ঙ্কর কাজ কি করে আমি করে ফেললাম। ছি। শিশির ভাইয়ার কাছাকাছি হাঁটতে হাঁটতে বললাম, ভাইয়া সরি, আমি না আসলে অবুঝের মতো কাজটা করে ফেলেছি, বুঝতে পারিনি। শিশির ভাইয়া হাসেন, হেসে বলেন, মনের ব্যথার চেয়ে আমার আঙুলের ব্যথা বেশি নয়। তোর আনন্দের প্রয়োজন, তোকে আমি আনন্দ দিতে চাই। এরপর আর ভাইয়া আনন্দ দিতে পারলো না। আসলে কেউ বলে কয়ে কখনো আনন্দ দিতে পারে না। আনন্দ বিষয়টা হুট করেই আসে। এটা আসে মনের ভেতর থেকে। আর আপনি যখন একবার মুখে বলে ফেলবেন কাউকে আনন্দ দেওয়ার কথা, তারপর আর কোনোভাবেই তাকে আনন্দ দিতে পারবেন না। আমরা গন্তব্যহীনভাবে হাঁটছি। শিশির ভাইয়া এবার বলল, আচ্ছা, যদি তোকে বলি এক কথায় কিছু আমার কাছে চাইতে, তবে কি চাইবি তুই আমার কাছে? আমি মজা করে বললাম, মেহেরাবকে যদি চাই তবে এক্ষুনি এনে দিতে পারবে? শিশির ভাইয়া, এনে দিলে তুই কি দিবি আমায়? যা চাও তাই। আমি চাই তোর ইমোশন কমা। এখনো তুই বাচ্চা না, অনেক বড় হয়েছিস। আরেকটা কথা বললে হয়তো বা তুই কষ্ট পাবি, কিন্তু সত্য এটা যে তোর প্রতারণার শিকার হওয়ার কারণ তোর ওই ভীষণ রকমের ইমোশনটাই। তাছাড়া তুই সিদ্ধান্তহীনতায় বারবার ভুগোস, এটাও তোর একটা সমস্যা। আমি চাই এই দুইটাই তুই কাটিয়ে উঠবি। এই দুইটা কাটিয়ে উঠতে পারলে তুই বড় হতে পারবি, আর নয়তো গোল্লায় যাবি। আমি মৃদু হাসি হেসে বলি, আমি তোমার কথা রাখবো। এখন থেকে এই দুটো থেকেই দূরে থাকবো। তোমার কথা রাখা হলো, ব্যাস। এখন আমার কথা রাখো, মেহরাবকে এনে দাও। শিশির ভাইয়া খিলখিল করে হেসে আবারও হেসে উঠলো, বলল, তুই না বললি তোর ইমোশন আর থাকবে না, তবে এখন যে আবার ইমোশন দেখাচ্ছিস? আমার রাগ উঠে গেল হঠাৎ। আমি রাগত স্বরে বললাম, এটা ইমোশন না ভাইয়া, এর নাম ভালোবাসা। শিশির ভাইয়া বলল, তাহলে আমানের সাথে কি ছিল? ওটাও ভালোবাসা। আমানকে ভুলে গেলে কি করে তবে? ভালোবাসা কি ভোলা যায় কখনো? আমি কেঁদে ফেললাম, বললাম কাঁদতে কাঁদতেই, ও যে আমার সাথে চিট করলো এটা জেনেও কি করে জিজ্ঞেস করছো আমি তাকে কিভাবে ভুলে গেছি? শিশির ভাইয়া বলল, তো একটা ছেলে তোর সাথে চিট করার পরও আরেকটা ছেলেকে তুই কি করে বিশ্বাস করে ফেললি? তোর কি মনে ভয় হয় না? হয়, কিন্তু এটাও বাঁচার জন্য করেছি। মানুষ বিশ্বাস ছাড়া বাঁচতে পারে না। তোর যদি এই বিশ্বাসের জন্য আবার ক্ষতি হয়? হবে না। ও আমার শর্ত দিয়েছে, আমি শর্ত পূরণ করলে সে বলেছে ভালোবাসবে আমায়, বিয়ে করবে। শর্ত কি পূরণ করেছিস? আমি থমথমে গলায় বললাম, না। তবে আমি চুপ করে থাকি, আর কথা বলতে পারি না। শিশির ভাইয়া তখন বলে, তুই তো একটা বিরাট লেভেলের আনম্যাচিউরড রে। গাছে কাঁঠাল রেখে গোপে তেল মালিশ করা শুরু করেছিস। শিশির ভাইয়া হাসতে লাগলো। আমার কান্না পাচ্ছে, কাঁদতে কাঁদতে আমি বললাম, আমি একটা পচে যাওয়া মানুষ, এই জন্যই লজ্জা দিচ্ছ আমায়, তাই না? দাও, দিবেই তো। আমি তো একটা নোংরামে চরিত্রহীন। কাঁদছি আমি, মুখে আঁচল চেপে ধরে কাঁদছি। শিশির ভাইয়া বলল, টাকা উপরের দিকে চোখ তুল। আমি তুলি না চোখ, মুখে আঁচল চেপে অন্যদিকে তাকিয়ে কাঁদতে থাকি। এ সময় গলা শুনে একটু চমকে উঠি। ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখি মেহরাব। আমি অবাক করা চোখ নিয়ে তাকিয়ে থাকি। শিশির ভাইয়া বলে, এখন হলো তো কথা রাখা। এখন তুই তোর কথা রাখিস। যে দুইটা জিনিস তোকে ইগনোর করতে বলেছি, ওই দুইটা জিনিস তুই এখন থেকে ইগনোর করতে শুরু করবি, বুঝলে? আমি উপর থেকে নিচে মাথা দুলিয়ে বলি, বুঝেছি। তারপর শিশির ভাইয়া মেহরাবের পিঠে হাত দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিয়ে বলে, তোরা গল্প কর, আমি আসছি। বলে শিশির ভাইয়া রাস্তা ধরে শহরের দিকে চলে যায়। এখানে দাঁড়িয়ে থাকি আমি আর মেহরাব। মেহরাব আমার দিকে তাকিয়ে বলে, কেমন আছো? আমি শুকনো মুখে বলতে চেয়েছিলাম, তার জেনে কি করবে কেমন আছি, আমি তোমার কে? কিন্তু তৎক্ষণাৎ মনে পড়ে শিশির ভাইয়ার কথা। সফলতার জন্য আমার ইমোশন পরিহার করতে হবে। আমি তখন নিজেকে সামলে নিয়ে বলি, ভালো আছি, তুমি কেমন আছো?
ভালো আছি। আমার একটা বিয়ের আলাপ হচ্ছে, মার খুব পছন্দ। বিয়েটা কি করে ফেলবো? আমার তখন ভীষণ জেদ চাপে, ইচ্ছে করে ওর টুটি চেপে ধরে বলতে, এই তুই না আমায় কথা দিয়েছিলি যে আমি সফল হলে তুই বিয়ে করবি, তবে এখন বিয়ে করে ফেলার কথা কেন বলছিস, কোন মুখে বলছিস? কিন্তু তখন অনেক কষ্টে নিজেকে দমিয়ে রাখি। শিশির ভাইয়ার কথাটা ভাবি, আমাকে সফল হতে হলে অবশ্যই বাস্তববাদী হতে হবে, ইমোশনের সাগরে নিমজ্জিত হলে চলবে না। আমি তখন সহজ গলায় বলি, আমার তো সফল হতে হবে, অনেক দেরি, তাতে পড়াশোনা শেষ হতে 3 বছর লাগবে, তারপর চাকরি বাকরি কবে হয় তারও তো কোনো ঠিক নেই। তুমি কোন আশায় বসে থাকবে, বিয়ে করে ফেলো, তাছাড়া তোমার মায়েরও পছন্দ ওই মেয়ে। মেহরাব খানিক সময় চুপ থাকে, তারপর বলে, তোমার কষ্ট হবে না? আমি মৃদু হেসে বলি, একটু কষ্ট তো হবেই, তা কাটিয়ে উঠতে হবে। তবে তোমায় অনেক ধন্যবাদ, তুমি আমার লাইফে না এলে আমার অতটুকু পর্যন্ত আশা হতো না। মেহরাব মৃদু হাসে, হেসে বলে, আমি বিয়ে করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি সফল হতে পারো। তোমার সফল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কিন্তু আবার এইভাবে পড়াশোনা কিংবা তোমার চালিয়ে যাওয়া সংগ্রামকে থামিয়ে দিও না যে আমি তো তোমাকে বিয়ে করবই। বিষয়টা কিন্তু এমন না। মনে রেখো, মুখস্থ করেও রাখতে পারো কথাটা। তুমি সফল হলেই আমি তোমাকে বিয়ে করব। সফল হতে না পারলে আমি বিয়ে করব না, অন্য কোনো মেয়েকেও না। আমরা বসে আছি একটা বেঞ্চির উপর, মেহরাবের কথাগুলো শুনে আমার ভেতরটা জুড়িয়ে গেল। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, মেহরাব, মা যে বললো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা মেয়ের সাথে, এটা কি সত্যি? মেহরাব হাসলো, হেসে বলল, মিথ্যে? তাহলে মায়ের কাছে এটা জানিয়েছো কেন? সে বলে, এটা জানিয়েছিলাম এই জন্য যে এতে তোমার ভেতরে একটা জেদ কাজ করবে, কিন্তু বলার পর আমার ভয় হতে থাকে যদি এতে তোমার মন ভাঙে, পড়াশোনা নষ্ট হয়, জেদের বদল ডিপ্রেসড হয়ে পড়ে, তাই এখন জানিয়ে দিলাম। মেহরাবের কথাগুলো শুনে আমার চোখ কেমন জলে ভুরভুর করে উঠলো। আমি অন্যদিকে তাকিয়ে চোখ মুছলাম, তারপর মেহরাবকে বললাম, মেহরাব, তুমি যদি আমায় কোনোদিন বিয়ে না করো তবুও দুঃখ পাবো না, তবে আজ তুমি আমার জন্য যে শিক্ষা রেখে গেছো তা কখনো ভুলবো না। দেখো, আমি ঠিক সফল হব, সত্যিই হব। মেহরাব বলে, তোমার হাতটা একটু ধরতে দিবে? আমি চুপ করে থাকি, কথা বলি না। মেহরাব নিজেই হাত ধরে, তারপর বলে, তোমার হাত ধরেছি কেন জানো? আমি বললাম, কেন? মেহরাব তখন বলল, এই কথাটিও আজ বলবো না, কিন্তু একদিন বলবো ঠিকই। তোমার মনে না থাকলেও আমি মনে করে বলবো। সন্ধ্যা হয়ে আসছে, পাখিরা উড়ে উড়ে নিড়ে ফিরছে, আকাশ তামাটে হয়ে আসছে, আর হলুদ বিকেল গলে জমে উঠছে আবছা অন্ধকারের মিলন্তি। মেহরাব বলে, আজ উঠি, সন্ধ্যা 7টায় আমার ট্রেন আছে। ঠিক আছে, পারলে মাঝে মধ্যে এসো। মেহরাব উঠে যায়, আর রাস্তা ধরে সামনের দিক থেকে এগিয়ে আসে শিশির ভাইয়া। আমি পেছন থেকে মেহরাবকে ডাকি, মেহরাব দাঁড়ায়, আমিও গিয়ে এবার তার পাশে দাঁড়াই, তারপর জিজ্ঞেস করি, মেহরাব, তুমি শিশির ভাইয়াকে চেনো কি করে? মেহরাব বলে, শিশির যেভাবে আমায় চিনে আমিও ঠিক সেইভাবেই তাকে চিনি। আমার কেমন খারাপ লাগে, খারাপ লাগে এই জন্যে যে কেন সে আমার কাছে লুকিয়ে রেখেছে শিশির ভাইয়ের সাথে তার সম্পর্কের কথা। আমি তখন ধরা গলায় বলি, বলবে না? মেহরাব হাসে, আর ঠিক তখন শিশির ভাই আমাদের কাছে এসে যায়। মেহরাব শিশির ভাইয়ার সাথে হ্যান্ডশেক করে বিদায় নিয়ে দ্রুত পা ফেলে চলে যায়। দাঁড়িয়ে থাকি, আমি বোকার মতো দাঁড়িয়ে থাকি। আমার ভেতরে কান্না জমে, অভিমান হয় খুব। মেহরাবের কথা খুব ভাবতেই ইচ্ছে করে, মেহরাব এত ভালো কেন? শিশির ভাইয়া আমায় চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো? অত বড় সারপ্রাইজ পাওয়ার পরও এমন হুতুম প্যাঁচের মতন মুখ করে রেখেছিস কেন? আমি খানিক সময় চুপ থাকি, তারপর বলি, ভাইয়া, একটা জিনিস জানতে চাইবো তোমার কাছে, বলবে তুমি? শিশির ভাইয়া বলল, আগে বল কি জানতে চাস, তারপর ভেবে দেখব। আমি তখন বলি, মেহরাবের সাথে তোমার কি সম্পর্ক, তুমি কিভাবে চেনো তাকে? শিশির ভাইয়া অদ্ভুত করে হাসে, তারপর বলে, বলবো না। দিন যাচ্ছে, খুব দ্রুত দিন যাচ্ছে, ইউনিভার্সিটির খেলা, সরি, ইউনিভার্সিটি আবার খোলা হয়েছে, ক্লাস করছি রেগুলার, 1-2 দিনের ভেতর রেজাল্ট হবে। আমি জানি ভালো পরীক্ষা দিয়েছি, রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ, তবুও ভয় করে, স্যার ম্যামরা যদি ভুল করে নাম্বার কম দেন। এখন আর পড়তেও মন বসে না, শুধু চিন্তা হয়, রেজাল্ট নিয়ে চিন্তা। মেয়েরা 2 দিন আগে ফোন করেছিল, সে জিজ্ঞেস করেছিল, রেজাল্ট কবে?
আমি বললাম 4 দিন পর। সে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তবে পরীক্ষায় ফার্স্ট হলেই কেবল এই সারপ্রাইজ পাবে তুমি। আমার তখন থেকেই মন কেমন করছে, বুক ধড়ফড় করছে। আমি এখন সর্বক্ষণ উদ্গ্রীব হয়ে থাকি, মনে মনে আল্লাহকে ডাকি, বলি আল্লাহ দাও না আমার ফার্স্ট বানিয়ে, প্লিজ আল্লাহ প্লিজ। কতদিন নামাজ পড়া হয় না, এখন নামাজ ধরেছি। কোরআন পড়েছিলাম ছোটবেলায়, তারপর আর পড়া হয়নি। গতকাল থেকে আবার পড়া ধরেছি। না, এইসব যে রেজাল্টের জন্য করছি তা না, মনকে প্রশান্ত করার জন্য করছি। অবশ্য এতে কাজও কিছুটা হয়েছে, মন প্রশান্ত হয়েছে। আমি জানি এবং এটা তোমাদেরও জানা উচিত যে তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি যদি তোমার ধর্মের প্র্যাকটিসিং কাজগুলো নিয়মিত করো তবে তোমার অস্থির মন প্রশান্ত হবেই। সন্ধ্যাবেলা শুয়ে আছি বিছানায়, শিশির ভাইয়া খোঁচাতে এসেছিল আমায়, পাত্তা পায়নি। অবশ্য আমায় কথা বলবার জন্য কম চেষ্টা করেনি। একবার বলেছে, এই শোন, আমার মনে হচ্ছে কি জানিস, তুই এই পরীক্ষায় লাড্ডু পাবি। আমার তরফ থেকে কোনো জবাব না পেয়ে বেচারা অন্য উপায় বের করলো। বলল, তোর না একটা কাজ করে দে না আমায় প্লিজ। আসলে তোর কাছে এসেছি এই কাজটার জন্যই। আমার না গার্লফ্রেন্ডের সাথে প্রচন্ড ঝগড়া হয়েছে আজ। ঝগড়া করে ওকে একটা চড়ও দিয়েছি, তারপর আর কোনো কথা না বলে চলে এসেছি। জানি না ওর এখন কি অবস্থা। আমার মনে হয় একটাকে 2টা দাঁত পড়ে যাওয়ার কথা। তুই কি একটু ওর ফোনে কল দিয়ে জিজ্ঞাসা করবি ওর কয়টা দাঁত পড়েছে? শিশির ভাইয়ের এই কথা শুনে আমার ভীষণ হাসি পেয়ে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে আমি স্থির করে রাখলাম। শিশির ভাইয়া ব্যর্থ হয়ে স্থান ত্যাগ করলো। ও চলে যাওয়ার পর দরজা আটকে দিয়ে আমি অনেকক্ষণ ধরেই একা একা হাসলাম। আসলে শিশির ভাইয়া অসাধারণ একটা মানুষ। সে ইচ্ছে করলেই আমায় অ্যাভয়েড করতে পারতো, কিন্তু করেনি। বোনের মতো দেখেছে আমায়, বন্ধুর মতো পাশে থেকেছে। আর কত সাবলীলভাবে যে আমার ভুল আর আবেগগুলোকে আস্তে আস্তে কাটিয়ে তুলতে চেয়েছে, তুলেছেও অনেকটা। ওর সাথে কথা বলি না ঈদুল ফিতরের দিন সন্ধ্যা থেকে, প্রায় 25 দিন হয়ে গেছে। ও বারবার চেষ্টা করে কথা বলতে, আমি ইচ্ছে করেই কথা বলি না। তবে আমার মন থেকে কোনো রাগ নেই ওর প্রতি। আমার ভালো লাগে ওর মজার মজার কথাগুলো। আমার কেন যেন মনে হয় আমি যদি ওর সাথে রাগ ভেঙে কথা বলে ফেলি তবে সে আর আমার সাথে মজা করতে আসবে না। মজার মজার কথাগুলো তার মুখ থেকে আর শুনতে পাবো না। রাতে খাওয়ার পর ম্যাম বললেন, তোর না, তোমাকে আজকাল এমন চিন্তিত মনে হয় কেন? আমি মৃদু হাসার চেষ্টা করি, বলি, কই না তো। ম্যাম বলেন, মার চোখে ফাঁকি দেয়া যায়? কি হয়েছে তোমার, বলো তো। আমি কিছু বলি না, চুপ করেই থাকি। শিশির ভাইয়া তখন ম্যামের কাছে এসে বলে, তার পরীক্ষার রেজাল্ট, বেচারি ভয়ে ততস্থ, মনে হচ্ছে এবার ফেল মারবে। ম্যাম তখন শিশির ভাইয়ার মাথায় এক চাটি দেন, তারপর বলে, এখান থেকে ভাগ তো তুই, যত সব অলক্ষণের কথা। আমার মেয়ে ফার্স্ট হবে, দেখিস। শিশির ভাইয়া দরজা দিয়ে বের হয়ে যেতে যেতে বলে, ও ফার্স্ট হলেই আমি ওকে সমুদ্র দেখিয়ে আনবো মা, কথা দিলাম। আর হতে না পারলে ওকে 1 প্লেট তেলাপোকা ভাজি খাওয়াবো বললাম, মনে থাকে যেন। পাগল ছেলে। শিশির ভাইয়া চলে যাওয়ার পর ম্যাম আমায় বলেন, তোমার কাছে একটা আবদার আছে আমার, তুমি রাখবে তো না? আমি বলি, কি আবদার বলুন ম্যাম, রাখবো। ম্যাম তখন আমার দিকে কেমন মায়া মায়া চোখে তাকান, তারপর আমার একটা হাত ধরে বলেন, আমায় মা বলে ডাকবে তুমি? আমি জানি না আমার কি হয়েছে, হঠাৎ ম্যামকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। ম্যাম আবেগতাড়িত গলায় বলেন, ডাকবে কি না বলো, প্লিজ বলো। আমি কান্নার জন্য কথা বলতে পারি না, দম আটকে আসে, তবুও বলি, কাঁদতে কাঁদতে বলি, আমি আপনাকে মা বলেই ডাকবো। মা, আপনি কি আমায় তুই করে ডাকবেন? মায়েরা তো তার মেয়েকে তুই করেই ডাকেন। ম্যাম তখন কান্না ভেজা গলায় বলেন, তুই করে ডাকবো, এখন থেকে তুমি আমার তুই। আমি মাকে জড়িয়ে ধরি, জন্মদাত্রী মা নন, আলোকদাত্রী মা তুমি। রেজাল্ট হয়েছে, আমি রেজাল্ট দেখতে যাই না, ঝিম মেরে বসে আছি ক্লাসরুমে। সবাই যাচ্ছে, তারা অবশ্য আমায় যাওয়ার জন্য তারাও করেনি, তারা করার কোনো কারণও নেই। ওদের চোখে আমি ক্লাসের টপার কোনো ছাত্র না। ক্লাসরুমে বেঞ্চের উপর বসে ভয়ে ধুঁকছি, সাহস হচ্ছে না বোর্ডের কাছে যাওয়ার। ওদের সাথে গিয়ে দেখি, যদি দেখি আমার রেজাল্ট খারাপ হয়েছে, এই ভয়ে যাচ্ছি না। হঠাৎ আমার বন্ধু উর্মি এসে আমায় অবাক করে দিয়ে বলে, টপাররা আগে থেকেই জানে তার রেজাল্ট কি হবে, এই জন্যই একা একা শান্তশিষ্ট হয়ে রেজাল্ট না দেখে ক্লাসরুমে বসে থাকে।
আমি কিছু বুঝতে পারি না, ভয়ে ভয়ে বলি, আমার রেজাল্ট কি হয়েছে রে? উর্মি বলতে যাবে, কিন্তু এর আগেই ক্লাসে প্রায় সবাই হুল্লোড় করতে করতে আসে এইদিকে। কেউ কেউ এসে আমার জাপটে ধরে আর বলা বলি করতে থাকে, কি কারিশমা দেখালে রে তোর না, তুই একটা বই লিখে ফেল, শর্ট টাইমে ক্লাসে ফার্স্ট হওয়ার উপায়। ওদের কথা শুনেও আমার বিশ্বাস হতে চায় না। আমি তখন ক্লাসরুম থেকে বের হয়ে বোর্ডের কাছাকাছি যাই, তারপর আমার রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে বের করি, তারপর চোখ ভিজিয়ে কেঁদে উঠি। আমি ফার্স্ট হয়েছি, সিজিপিএ A+ আসেনি, কিন্তু একেবারে কমও হয়নি। বোর্ডের কাছ থেকে আমার তখন সরে আসতে ইচ্ছে করে না, ওখানেই দাঁড়িয়ে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু এখানে শব্দ করে কাঁদা যাবে না, তাই আমি চুপি চুপি কাঁদি। আর তখন আমার পিঠের উপর কারোর একটা কোমল হাতে স্পর্শ পেয়ে পেছনে তাকাই, মা এসেছেন, আমার আলোকদাত্রী মা। খুশি তো? আমি সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরি, কাঁদতে থাকি মায়ের বুক ভিজিয়ে। মা আমার পিঠে আর মাথায় হাত বুলিয়ে দেন, তারপর বলেন, মেহরাবকে ফোন করে জানিয়ে দে আমি শিশির ছাগলটাকে খবর দিই। ওর তো আবার তোকে সমুদ্রে নিয়ে যাওয়ার কথা। মেহরাব আমার ফোন রিসিভ করলো না। পরপর 3বার ফোন করার পর চতুর্থবার যখন ফোন করলাম তখন কল হয় না, সুইচ অফ জানায়। আমার খারাপ লাগে, তখন কান্না আসে আবার। মা আমার দিকে তাকিয়ে বলেন, আমি বলি, না মা, 3বার কল হয়েছে, এখন সুইচ অফ করে ফেলেছে। মা আমার সাথেও ও এমন কেন করছে, কত আশা করে ফোন করেছি রেজাল্ট জানাবার জন্য। মা সান্ত্বনা দেন আমায়, বলেন, কি হয়েছে, ফোন ধরেনি? হয়তোবা সে এখন বিজি আছে, সময় হলে ঠিক ফোন দিবে দেখিস। এখন শোন, শিশিরকে ফোন দেওয়ার পর ও হ্যালো বলার আগে কি বললো জানিস? আমি বললাম, কি বললো? বলল, তোর নাকি নিয়ে আমি সমুদ্রে যেতে পারবো না, আরেকজনের হবু বউকে নিয়ে আমি সমুদ্রে যাব কোন দুঃখে? আমি মন খারাপ করি না এতে, সমুদ্র দেখার খুব একটা শখ নেই আমার। সমুদ্র তখন দেখবো যখন আমি সফল হব, এর আগে নয়। বাসায় যাই প্রচন্ড মন খারাপ নিয়ে, কিন্তু গিয়ে চমকে উঠি। গেট খুলে ভেতরে ঢুকতে যাব, তখন হঠাৎ কেউ একজন খপ করে আমার হাত ধরে ফেলে ভেতর থেকে। আমি ভীষণ রকম ভয় পেয়ে ভেতরে চোখ রাখতেই দেখি মেহরাব। মেহরাবকে দেখে খুব রাগ হলো আমার। এমনিতেই ওর প্রতি আমার অভিমান জমে আছে, ওকে ফোন দিলাম কতবার, রিসিভ করেনি। আমার খুব ইচ্ছে করছে ওর বুকের উপর এলোপাথারি ঘুষি মারতে, কিন্তু তার এখন করতে পারছি না। মা আছেন আমার সাথে, তাছাড়া এটা করাও আমার ঠিক হবে না। মেহরাবের সাথে আমার প্রেমের সম্পর্ক নয়, ও আমায় এখনো ভালোবাসে না, একদিন বাসবে বলেছে। মা মেহরাবের সাথে কথা বলেন না, চুপি চুপি ঘরে চলে যান। আমি তখন আবেগপ্রবণ হয়ে মেহরাবকে বলি, ফোন ধরনি কেন? মেহরাব হাসে, হেসে বলে, ভুলে গেছো? আমি তো আগেই বলেছিলাম তুমি ফার্স্ট হলে আমি তোমায় সারপ্রাইজ দিব। এই তো সারপ্রাইজ দিলাম। বাড়ি থেকে তোমার জন্য ঢাকায় এসে গেছি। ফোন রিসিভ করলে তো অতটা অবাক হতে না, তাই না? আমি কথা বলি না, আমার চোখ কেমন ছলছল করছে, আবারও কান্না পাচ্ছে। এখন কিছুতেই কাঁদা যাবে না। না। মেহরাব বলে, আসো পুকুর পাড়ে যাই। আমি অবাক হয়ে বলি, এখানে আবার পুকুর পাড় কোথায় পাবে? মেহরাব বলে, আছে, আমি চিনি, আসো আমার সাথে। বলে সে আমায় একটু দূরে একটা পুকুরের কাছে নিয়ে যায়, তারপর ওই পুকুরের পাড়ে আমায় বলে, তোর না, তুমি চোখ বন্ধ করো তো একটু। আমি কিছু বলি না, ওর নির্দেশ পালন করি। এরপর অনুভব করি ও আমার হাতের আঙুলে কিছু একটা পরিয়ে দিচ্ছে। আমার শরীর তখন কেমন শিরশির করতে থাকে, বুকের ভিতর কেমন তা ড্রিম ড্রিম করে বাঁচতে থাকে। মেহরাব বলে এবার, প্লিজ ওপেন ইওর আইস। আমি চোখ খুলি। চোখ চোখ খুলতেই দেখি ও আমার হাতের অনামিকা রিং পরিয়ে ওই আঙুল ধরে এখনো হাঁটু গেড়ে বসে আছে। লজ্জা পাই আমি, কান্না পায় আমার। তোমাকে। মেহরাব আজ থেকে গিয়েছে শিশির ভাইয়াদের বাসায়। মেহরাবের সাথে শিশির ভাইয়াদের সম্পর্কটাও জানা হয়েছে আমার। ওরা কাজিন, অর্থাৎ শিশির ভাইয়ার বড় খালার ছেলে মেহরাব। বয়সে সমান, তাই কৃতকারী করেই একজন অপরজনকে ডাকে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, আমার কাছ থেকে মেহরাবের নাম শুনে, তার পরিচয় শুনে মা মেহরাবের সাথে সেই দিনই কথা বলেন। তারা গোপনে যোগাযোগ রাখেন ঠিক, কিন্তু আমায় কিছু জানতে দেননি। সেই রাতে আরেকটা অদ্ভুত কাণ্ড করেন মা। মেহরাব, আমি আর শিশির ভাইয়া মিলে ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম, তখন মা এসে হাজির। তিনি এসে বললেন, কি রে, এখন কি মনে হয় তোর হবু বউ একটু চেঞ্জ টেঞ্জ হয়েছে? মানে ইমোশনটা কমেছে? একটু না, অনেকটাই কমেছে। বাহ, তাহলে তো দায়িত্ব দেয়া যায়, কি বলিস?
এটা তোমার ইচ্ছে। তোমার হবু ভাগ্নে বউ তুমি দায়িত্ব ফায়িত্ব কি দিবে এটা তুমি জানো। আমায় জিজ্ঞেস করছো কেন আবার? মা তখন ধমকে দেন মেহরাবকে, বলেন, আমার ভাগ্নে বউ না ও, ও আমার মেয়ে, আমি তার মা। তুই আমার মেয়ের হবু বর, আমি তোর শাশুড়ি মা, বুঝলি? এখন সালাম কর আমার পা ছুঁয়ে। শিশির মেহরাবকে গা ধাক্কা দিয়ে বলে। কর শালা কর, মাকে সালাম কর। মেহরাব তখন শিশির ভাইয়ার গায়ে জোরে সোরে একটা ধাক্কা দিয়ে বলে, শালা, তো তুই আমার রে, তোর বোনকে আমি বিয়ে করছি, তো তুই আমায় শালা শালা করছিস কেন রে? শালা, পর জনম টনম বলে কিছু একটা যদি থাকতো রে, তবে তখন তোর একটা এরকম বোন থাকতো দেখতি, আর আমি তোর ওই বোনটাকে বিয়ে করে শোধ নিতাম শালা। মেহরাব হাসে, হেসে বলে, আরে বড় জনম টনম লাগবে না, তুই যে মেয়েকে বিয়ে করবি ওই মেয়েকে আমি বোন বানিয়ে ফেলবো। এই, তখন কাটাকুটি হয়ে যাবে, ব্যাস। শিশির ভাইয়া আরো কিছু বলার জন্য মুখ খুলতে চাইছিল, কিন্তু মা সেই সুযোগটা না দিয়ে বললেন, অনেক বকাঝকা হয়েছে, এবার আসল কথায় আসি। এই তোর না, এদিকে উঠে আয়। মেঝেতে পাটির উপর বসেছিলাম, মায়ের কথায় তার দিকে এগিয়ে গেলাম। এবার তিনি আমায় বললেন, তোকে একটা বুকশপ খুলে দিচ্ছি, প্লেসটা হেভি হবে, একেবারে কলেজ আর স্কুলের গা ঘেঁষে, সাথে বই খাতা আর পড়াশোনায় লাগে এমন সব সরঞ্জামাদি রাখবি। আপাতত ক্যাশটা আমি দিচ্ছি, তুই 3 বছর ব্যবসা করে আমার ক্যাশ আমায় ফিরিয়ে দিবি, তারপর থেকে সব তোর, বুঝলি? আমি মায়ের কথা শুনে থতমত খেয়ে যাই। পড়াশোনা রেখে এখন বিজনেসের কথা বলছে কি করে মা? তিনি না একজন শিক্ষক, তিনি কি করে পড়াশোনা রেখে এসব করতে বললেন? আমি কিছু বলি না, চুপ করে থাকি। শিশির ভাইয়া তখন হেসে বলে, এই তো, শুনেই ভয় ইঁদুরের মতন গর্তে ঢুকে গেছে। এই মেহরাব শোন, তোর বউকে কান ধরে গর্ত থেকে বের করে আন। শিশির ভাইয়ার কথা শুনে ঘরের সবাই হেসে ওঠে, আমিও হাসি। মা তখন বলে, তোর না তোর না ব্যাপারটা মোটেও বুঝেনি, না বুঝারই কথা। আমি বুঝিয়ে বলেছি, পড়াশোনা নষ্ট করে তুই বিজনেস করবি না, বরং পড়াশোনা ঠিক রেখেই করবি। তোর মতো এমন অনেক অনেক স্টুডেন্ট ছিল যারা ছাত্র অবস্থায় বিজনেস শুরু করেছিল এবং তারা সাকসেসফুল হয়েছে। আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে তবে সব কিছুতেই আমরা সাকসেস। আর তুই একা একা যদি এটা করতে সাহস না পাস, তবে শিশির তোকে কয়েকদিন সময় দিবে, 2-3 মাস ও তোর সাথে খাটবে। ও তো এমনিতেও এখন ফ্রি টাইম পাস করছে। আমি বলি, আচ্ছা। পরদিন সকালবেলা মেহেরাব চলে যায়, যাওয়ার সময় বলে, লক্ষ্যে অটুট থেকো, জেদটা মনের ভেতর পুষে রেখো। তুমি কখনোই ওদের কথা ভুলে যেও না যারা তোমায় কলঙ্ক দিয়েছিল। ওইসব কথা ভুলে গেলে জেদ গলে জল হয়ে যাবে, তখন আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আমি বলি, আচ্ছা। যাওয়ার সময় মেহরাব আমার হাতটা শক্ত করে ধরে, তারপর কানের কাছে এসে ফিসফিস করে বলে, এখন তোমাকে আমি অর্ধেক ভালোবাসি, একদিন পুরোপুরি ভালোবাসবো ইনশাল্লাহ। আমি ওর দিকে তাকিয়ে লজ্জায় লাল হই। ওর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ঘরের দিকে দ্রুত পা ফেলে চলে যাই। এমন ভাব করি যেন আমি ওর প্রতি খুব অভিমান করেছি, রাগ করেছি। আসলে বিষয়টা ঠিক এমন না, মেয়েরা এমনই হয়, রহস্যময়। পুরুষেরা কোনোদিন এদের পুরোটা জানতে পারে না। পড়াশোনা করছি, পাশাপাশি বুকশপে সময় দিচ্ছি। প্রথম 2 সপ্তাহ খুব মন খারাপ গিয়েছে, বিক্রি ভাট্টা হয় না। শিশির ভাইয়ার অবশ্যই এতে কিছু যায় আসে না, তার কাজ দোকানে এসে বইয়ের ভেতর ডু মেরে থাকা, আর আমি বসে বসে শুধু দুশ্চিন্তা করি। এবার আমি বোধহয় হেরেই যাব, 3 বছর না 30 বছরেও বোধহয় ক্যাশ তুলে মাকে দিতে পারবো না। মন খারাপ করে একদিন বাসায় ফিরি, মা মন খারাপ দেখে বললেন, কি রে, কি হলো? মুখ গোমরা করো এমন? আমি ধরা গলায় বলি, মা, এসব বিজনেস আমার দিয়ে হবে না, সারাদিনে 2-4টা কাস্টমারও আসে না, ভালো লাগে না আর। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, অধৈর্য হোস না, মাত্র তো 2 সপ্তাহ হলো দোকান দিয়েছিস, আরো কটা দিন যাক, এরপর দেখবি ঠিক ব্যবসা হচ্ছে। আসলে এখন তো তুই নতুন, নতুন বেলা এমনই হয়। মায়ের কথা মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই, আমি মেনে নিতে বাধ্য হই। দিনের বেলা যতক্ষণ ক্লাস হয় ততক্ষণ ইউনিভার্সিটিতে থাকি, বাকি সময়টা দোকানেই দিই। রাত 8টায় বাসায় ফিরি, তারপর রাতের খাবার খেয়ে পড়তে বসি।
অনেক রাত অব্দি পড়ি, হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু দুশ্চিন্তা আমার পিছু ছাড়ে না কিছুতেই। মনে হয় আমি হেরে যাব। মায়ের কথা সত্যি হলো, মাসখানেক যেতে দোকানে কাস্টমারের খুব আনাগোনা হতে লাগলো। উঠতি বয়সী ছেলেমেয়েরা আসতে শুরু করলো। স্কুল কলেজের বইয়ের বাইরেও নানান ধরনের উপন্যাসের বই চায় তারা। আমি দোকানে তখন ভালো মানের লেখকদের চমকপ্রদ নতুন নতুন বই তুলি। খাতা, কলম, পড়াশোনায় যার যত উপকরণ লাগে তার সব কিছুই প্রচুর বিক্রি হতে শুরু করে। আমি ওদের সাথে মোলায়েম আচরণ করি, ওরাও আমাকে ভালোবাসে। অনেকেই এসে আমার সাথে আড্ডা জমায়, কিন্তু বেশিরভাগ মেয়েদের দেখা যায় শিশির ভাইয়ার সাথে সময় কাটাতে। ওরা এসে শিশির ভাইয়াকে ধরে গল্প বলার জন্যে। শিশির ভাইয়া তো গল্প বলে না, সুন্দর সুন্দর জোকস বলে। তার জোকস শুনে ওরা হাসতে হাসতে শেষ। দিনগুলো দ্রুত ছুটে চলে। ব্যবসার 3 মাস অতিক্রম হয়। শিশির ভাইয়া চাকরিতে জয়েন করে। এখন সে শুধু শনিবারেই সময় দিতে পারে, কারণ শুক্রবার আর শনিবার 2 দিন তার সপ্তাহে ছুটি থাকে। কিন্তু শুক্রবারে তো দোকান বন্ধ থাকে, তাই সে শনিবারে দোকানে বসে, সারাদিন সময় দেয়। আর এই দিন সবচেয়ে বেশি মানুষের আনাগোনা হয় দোকানে, বিক্রি ভাট্টা হয় দ্বিগুণ। মানুষ বলে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না, এরা দ্রুত গতির। একটা বছর হুট করে চলে যায় কিভাবে যেন। আর এই 1 বছরেই আমি ক্যাশটা দোকান থেকে তুলে ফেলি। অবশ্য আমি খুব ভয়ে ভয়ে ছিলাম টাকাটা তুলতে পারবো কিনা 3 বছরেও। কিন্তু আল্লাহর অশেষ রহমতে 1 বছরের ক্যাশ উঠেও অবশিষ্ট কিছু হাতে থাকে। মায়ের হাতে আমি ক্যাশটা তুলে দিই। মা তখন টাকাটা হাতে নিয়ে খানিক সময় চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তারপর আমার হাতে আবারও টাকাটা দিয়ে বলেন, এই টাকাটা আমি তোকে উপহারে দিলাম, তুই এই টাকাটা দিয়ে তোর দোকানের সাথে আরেকটা ঘর নে। আমি খবর নিয়ে জেনেছি তোর পাশের ঘরটা গার্মেন্টসের যে দোকানি আছে সে তার দোকান ছেড়ে দিবে। ব্যবসা বুঝে না বেচারা, শুনেছি কুয়েত চলে যাবে। আমি তখন বলি, ওখানে আমি আবার কিসের ব্যবসা করব? কাপড়ের, গার্মেন্টস কাপড়ের হেভি ব্যবসা হবে। মাঝের পার্টিশন খুলে দেই, 2 দোকান এক করে ফেলবি, ব্যাস হয়ে গেল। আমি একা একটা মানুষ অত কিছু কিভাবে সামলাবো? তবে আমাদের প্রাইম মিনিস্টার কিভাবে একা এত বড় একটা দেশ সামলান? আমি অবাক হই, প্রাইম মিনিস্টারের কাজের সাথে আমার দোকানের কি তুলনা হলো? মা আবার হাসেন, হেসে বলেন, তুই খোঁজ খবর নেই, দেখ তোর আমার মতো কোন কোন মেয়ে এমন আছে যাদের অতীত আমাদের সাথে মিলে যায় এবং যারা এখনো তাদের সেই সমস্যা নিয়ে ধুঁকছে, বাঁচার পথ খুঁজছে, পাচ্ছে না। এদেরকে ধরে এনে পথ দেখিয়ে দে, কাজ করে ওরাও স্বাবলম্বী হোক, তুইও স্বাবলম্বী হ। আমি তখন বলি, ওদের খুঁজে বের করলাম, কাজ দিলাম, এটা ঠিক আছে, কিন্তু দোকান চলবে তো? ওই লোকে তো লসে পড়ে দোকান ছেড়ে দিচ্ছে। মা বলেন, মনে জোর রাখ, লক্ষ্য অটুট থাক, তুই সাকসেস হবি। আমি মায়ের কথা মেনে গার্মেন্টসের দোকানটা শুরু করি। 3টে নতুন মেয়েকে এনে কাজ দিই, একজনকে লাইব্রেরিতে আর 2জনকে গার্মেন্টসের দোকানে। এবার ভাগ্য এতটাই কাজে দেয় যে নতুন ব্যবসায় সফলতার জন্য আমাকে 1 মাস তাকিয়ে থাকতে হয়নি, কারণ এখানে বুক শপ দিয়ে আমি এমনিতেই পরিচিত। স্কুল কলেজের বেশিরভাগ ছেলে মেয়েরাই আমার সাথে খুব ভাব তাদের। তাছাড়া শিশির ভাইয়া এখনো মাঝে মধ্যে দোকানে আসে। সে আসলে মেয়েদের ভিড় বেড়ে যায়। আর দোকান এমন এক জায়গায় যেখানে ভিড় হলেই ক্রেতারা উৎসাহ পায়, ভিড় ঠেলে পণ্য কিনতেই তারা উৎসাহী, কারণ ক্রেতাদের এই বিশ্বাস যে দোকানে বেশি ভিড় বেশি, সেই দোকানের পণ্য সবচেয়ে ভালো এবং সস্তাও হয় কিছুটা। পড়াশোনা আর ব্যবসা এখন আমার জীবন সঙ্গী হয়ে গেছে। আমি এখন এসবেই অভ্যস্ত। মেহরাবের মধ্যে একবার ঢাকায় এসেছিল, আমার সাথে দেখা করে গেছে। সে আমার সফলতা দেখে খুব উৎসাহ দিয়ে গেছে, আর আমায় বলে গিয়েছে, তুমি সফলতার স্বর্ণ শিখরে খুব শীঘ্রই পৌঁছাবে, কিন্তু মনে রেখো কিছুতেই পিছপা হওয়া যাবে না। আরো 2 বছর চলে যায় হুট করে। অনার্স শেষ হয়ে যায় আমার। আমার পরিশ্রম আমার সাথে প্রতারণা করেনি। অনার্সে সব মিলিয়ে আমার রেজাল্ট ফার্স্ট হয়। বন্ধুরা কানাঘুষা শুরু করে যে আমিই নাকি বছর 2-এর ভেতর ইউনিভার্সিটি লেকচারার হব। যে ইউনিভার্সিটিতে পড়েছি সেই ইউনিভার্সিটির লেকচারার হব। শুনে আমার গা শিরশির করে, মনে মনে বলি, আল্লাহ এদের এই কানাঘুষা সত্যি করে দাও না প্লিজ। আরো 1 বছর চলে যায়। মাস্টার্স শেষ হয় আমার, এখানেও ভালো রেজাল্ট করি। এবার শুনতে পাই ইউনিভার্সিটিতে নতুন টিচার নিয়োগ দিবে। আমাদের ডিপার্টমেন্টের 2জন লেকচারার প্রয়োজন।
স্যার ম্যামদের মধ্যেও আমায় নিয়ে একটা কানা ঘোষা চলছে, কারণ আমাদের ডিপার্টমেন্টের আমার সিনিয়র গ্রাজুয়েটদের চেয়ে আমার সিজিপিএ অনেক ভালো। আর ওইদিকে ব্যবসাও ফুলে ফেপে বড় হচ্ছে। আমার দোকানের উপরের তলায়ও 2টো ঘর নেওয়া হয়েছে, লোক নেওয়া হয়েছে আরও 5 জন। সবাই আমার মতো ভুক্তভোগী মেয়ে। ওদেরকে আমি সারা জীবন আমার দোকানেই কর্মচারী করে রেখে দিতে চাই না। আমি শুধু ওদেরকে একটা পথ দেখিয়ে দিতে চাই, যেভাবে মেহেরাব ম্যাম বা মা আর শিশির ভাইয়া আমায় পথ দেখিয়ে সফলতার ময়দানে পৌঁছেছে। আগামী মাসের 1 তারিখ ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টে একটা ইন্টারভিউ আছে, আমার লেকচারার নিয়োগের ইন্টারভিউ। আমি জানি আমার যোগ্যতা আছে লেকচারার হওয়ার, কারণ আমার রেজাল্ট আর সব প্রার্থীদের চেয়ে ভালো। কিন্তু সমস্যা একটাই, ভাগ্যে থাকতে হবে তো। তাছাড়া আরেকটা ভয় আছে, আমার সাথে যারা প্রতিযোগিতা করছে তাদের মধ্যে 2জনকে নিয়ে আমার বেশ চিন্তা। মধ্যে একজন বিভাগীয় প্রধানের ছোট ভাই আর অন্যজন আমাদের ইউনিভার্সিটির ভিসি স্যারের ভাগ্নে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কথাটা আপনার পড়ার টেবিলের সামনের দেয়ালে রঙিন কালি দিয়ে লিখে রাখুন। তারপর পরিশ্রম করুন। যদি সফল না হন তবে আমিই আপনার কাছে জবাবদিহি করব, কিন্তু আপনি ফাঁকিবাজ হলে আমার কাছে ধারের কাছেও ঘেঁষবেন না। আমার ইন্টারভিউ ভালো হয়েছিল এবং 1 সপ্তাহ পরেই ডিপার্টমেন্ট আমায় ডেকেছে। আমি যে ভয় পেয়েছিলাম তা ভুল প্রমাণিত হয়েছে। ভিসির ভাগ্নে কিংবা ডিপার্টমেন্ট হেডের ছোট ভাইয়ের চাকরিটা হয়নি, কারণ ওদের যে যোগ্যরাও এখানে ছিল। আমার চাকরি হয়ে গেছে, কারণ ওদের চোখে আমি যোগ্য। এখন আমার একটা পরিচয় হয়েছে, ইউনিভার্সিটির লেকচারার। মা খুশি হয়েছেন খুব, আমার জড়িয়ে ধরে কেঁদে ফেলেছেন একেবারে, আর বলেছেন, আমি এটা আগেই জানতাম। প্রথম যেদিন তুই তোর হোস্টেলের সিট ফিরিয়ে নেওয়ার জন্য আমার সাথে উচ্চস্বরে কথা বলেছিস, তখনই বুঝে গিয়েছিলাম তোর দ্বারাই সবকিছু সম্ভব। তুই তোর ভেতরে একটা আগুন আছে। আমি শুধু তোকে এই আগুনটার কথাই জানিয়ে দিয়েছিলাম। একটু খেয়াল করুন প্লিজ। হ্যাঁ, আপনাকে বলছি আপু, আমার একটা কলঙ্ক ছিল। এই কলঙ্কের জন্য অনেক কিছুই সইতে হয়েছে আমার। মা, বাবা, ভাইয়া, নিজের বাড়ি ছেড়ে দূরে লুকিয়ে থেকেছি আমি দীর্ঘ 5টা বছর। লজ্জায় মরতে গিয়েছি কতবার, ভীত হওয়ার কারণে মরতেও পারিনি। কিন্তু এখন আমার নিজেকে ধন্যবাদ জানাই আমি, কারণ সেদিন আমি মরে গেলে আমার এই সফলতা কিছুতেই দেখতে পেতাম না। মেহরাবকে ফোন করেছিলাম, আজও সে আমায় ফোন ধরেনি। ও এমন মানুষ কেন? এতদিন ওকে অনেক সহ্য করেছি, এখন আর না। এবার ওকে ইচ্ছে মতো বকে দেবো, কান টেনে ছিঁড়ে ফেলবো। অবশ্য তা করা সম্ভব হয় না, ওর প্রতি আমি খুব দুর্বল। এই মানুষটা আমার জন্য যা করেছে তা কিছুতেই ভোলা সম্ভব নয়। আমি যদি সহজ করে বলি তবে বলবো, আমি একটা ত্রিভুজের মতো, যার একদিকে আছে আমার পরিশ্রম আর 2 দিকে আছে ম্যাম, মানে আমার মা আর শিশির ভাইয়া। আর এই ত্রিভুজটা এঁকেছে মেহরাব, যাকে ছাড়া আমার এই অস্তিত্ব নেই কোনো। যদিও বাহ্যিকভাবে দেখা যায় আমি এখন নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, কিন্তু সত্যিটা হলো এটাই যে মেহরাব আমার পায়ের তলার মাটি। ওকে ছাড়া আমার আর কোনো গন্তব্য নেই। ইউনিভার্সিটিতে প্রথম দিন ক্লাস করিয়েছি, মনে খুব ফুর্তি। তাছাড়া আজ বাবা মা ভাইয়ের সাথে দেখা হবে, তা ট্রেনে আসছে তারা, বাসায় আসছে। হয়তোবা দেখা যাবে হুট করে মেহেরাবও এসে উপস্থিত হবে। ও এমনই, সব কিছুতেই চমকে দিতে ভালোবাসে। ইউনিভার্সিটির গেটে এসে রিক্সা নিব, ঠিক তখন একজনকে দেখে আমি চমকে উঠলাম। নিতু, চোখ মুখ শুকিয়ে একেবারে কেমন হয়ে আছে। আমি ওকে দেখেও না দেখার ভান করে চলে যেতে চাইছিলাম, কারণ আমি এখন আর চাই না অতীত নিয়ে ঘাঁটতে। কিন্তু ও আমায় দেখে তাড়াহুড়ো করে সামনে এসে দাঁড়ালো আমার। তারপর বলল, তোর না, তোর সাথে আমার জরুরি কথা আছে, খুব জরুরি কথা। আমার ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না। ইচ্ছে করে ওর গালে শক্ত করে 2টো চড় বসিয়ে দিতে, কিন্তু চড় দিতেও বাধে আমার, ঘৃণা হয় কেমন। তাই আমি ওকে এড়িয়ে একটা রিকশায় উঠে যেতে চাই, কিন্তু তখন সে আমার সামনে এসে বাধা হয়, আমার শাড়ির আঁচল শক্ত করে টেনে ধরে ফেলে। আমি বিরক্ত মুখে নিতুকে বলি, কি সমস্যা তোর? আমার শাড়ির আঁচল টেনে ধরেছিস কেন? কোন সাহসে তুই? নিতু মুখ ভেঙে জড়ো জড়ো করে কেঁদে ওঠে, তারপর কান্না ভেজা করুণ গলায় বলে, আমায় 10টা মিনিট সময় দে না প্লিজ, শুধু 10টা মিনিট। আমার মায়া হয় ওর কান্না দেখে। আমি বলি, ঠিক আছে, আয় ওই গাছটা নিচে গিয়ে দাঁড়াই। নিতুকে নিয়ে আমি দাঁড়াই একটা বড় রেইন ট্রি গাছের নিচে। তারপর বলি, জলদি বল যা বলার, বলে তাড়াতাড়ি শেষ কর। 10 মিনিটের উপর আমি থাকতে পারবো না এখানে, আমার হাতে অনেক কাজ আছে। নিতু হঠাৎ ধপাস করে আমার পায়ে পড়ে যায়, তারপর আমার পা ছুঁয়ে বলে, আমার কাজিন ছিল না, সে ছিল আমার বড় বোনের হাজবেন্ড।
নিতুর কথা শুনে আমি চমকে উঠি, গা কাটা দিয়ে ওঠে আমার। এটা কি শোনালো নিতু? যদি ওর বোন জামাই হয় আমান, তবে ও আমার সাথে আমানকে কাজিন পরিচয় করিয়েছিল কেন? কিংবা আমার সাথে প্রেম, বিয়ে, সাক্ষাৎ করিয়ে দেয়া এইসবে সাহায্য কেন করেছিল? আমি জিজ্ঞেস করতে যাব, কিন্তু এর আগে নিতু হড়বড় করে বলতে শুরু করে। বলে যে, আমান কতটা জঘন্য তুই ভাবতেও পারবি না নিতু। ওর কাছে আপুর বিয়ের পর থেকেই আমাদের দুর্দিন শুরু হয়। বিয়ের পর আপু যখন প্রথম বেলা প্রেগনেন্সি পিরিয়ড চলে, তখন আমাকে 4 মাস ওদের বাসায় গিয়ে থাকতে হয়েছিল। তখন আমি উচ্চ মাধ্যমিকে পড়ি, ওখানে থেকেই পড়াশোনা করতাম। আপুর প্রেগনেন্সি পিরিয়ডের শেষ দিকে তার শরীরে বেশি খারাপ হয়, শরীরে পানি এসে যায়, ফুলে যেতে থাকে হাত পা, বিছানা থেকে উঠতেই পারে না। ঘরে সব কিছুই আমাকেই করতে হয়। তাছাড়া তার শ্বশুর শাশুড়িও তখন কাছে ছিল না, ওরা হজ করতে গিয়েছিল। ঘরের সব কিছুই আমার ঘাড়ে এসে চাপলো। আমানকে খাবার দেয়া, কাপড় ইস্ত্রি করে দেওয়া, চা কফি করে দেওয়া, এই সব কিছু আমাকেই করতে হতো। আমি যেই দিনের ঘটনা বলবো সেই দিন ছিল ঝড়, ঝড়ের সাথে প্রচণ্ড বৃষ্টি, বারবার বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল বারবার আকাশ ভেঙে। আবার ইলেকট্রিসিটিও নাই, শুধু 2টি মোমবাতি জ্বলছিল 2 ঘরে, একটা আপুর ঘরে আর অন্যটা আমানের ঘরে। আমি ওদের বাসায় যাওয়ার পর থেকেই আমি থাকতাম আপুর সাথে, আর আমান থাকতো তার মায়ের ঘরে। সেই রাতে খাওয়া দাওয়ার পর হঠাৎ আমান বলল তার মাথাটা ঘুরছে, খারাপ লাগছে খুব। সকাল সকাল গিয়ে শুয়ে পড়লো। এর খানিক পর আপু বলল, নিতু দেখে আয় তো তোর ভাইয়ার অবস্থাটা কি, মাথা ঘুরানোটা কি কমেছে কিনা। না কমলে একটা বার্গান ট্যাবলেট খেতে বল, শোকেসের উপর ওষুধের বক্স বার্গান ট্যাবলেট আছে, সাথে করে নিয়ে যা। আমি বার্গার ট্যাবলেট আর গ্লাস ভর্তি পানি নিয়ে গেলাম আমানের কাছে। কিন্তু গিয়ে দেখি ভয়ঙ্কর দৃশ্য। সে বিছানায় পড়ে আছে, কেমন ক্লান্ত শ্রান্ত হয়ে, চোখ কেমন লাল 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 লাগছে, মুখ দিয়ে ফ্যানের মতো বেরোচ্ছে। আমি ভয়ে আটকে উঠলাম, দৌড়ে গেলাম আপুর কাছে, গিয়ে বললাম সব কিছু। আপু কেঁদে উঠলো হাউমাউ করে, তারপর বলল বাথরুম থেকে বালতি ভরে পানি নিয়ে যা, ওর মাথায় পানি ঢাল, গিয়ে জলদি, আমি আসছি। আমি বললাম তোমার আসতে হবে না আপু, এই শরীর নিয়ে তুমি আসলে উল্টে তুমি অসুস্থ হয়ে যাবে। আপুকে এই কথা বলে আমি বাথরুম থেকে বালতি ভরে পানি আর মগ নিয়ে আমানের কাছে যাই, ওর মাথায় পানি ঢালতে শুরু করি। আমানের কোনো সারা শব্দ নেই। খানিক পর কষ্ট করে হেঁটে হেঁটে আপু আসে, সে এসে আমানকে এই অবস্থায় দেখে নিজেই রোগা হয়ে যেতে শুরু করে, আর একটু হলে মাথা ঘুরে পড়েই যেতে যাচ্ছিল। আমি ভাবি এখানে যদি ও থাকে আর আমানকে এই অবস্থায় দেখে, তবে আমানকে রেখে ওকে নিয়ে দৌড়াদৌড়ি করাতে শুরু করতে হবে। তাই আপুকে জোর করেই ধরে ধরে তার ঘরে নিয়ে আসি, এবং তখন একটা ভয়ঙ্কর বোকামি করে ফেলি আমি। আপুর ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আসি, যেন সে বেরিয়ে আসতে না পারে। অবশ্য তা করার আমার উচিত ছিল না তখন। দরজা বন্ধ না করলে সে আবার একা একাই হেঁটে চলে আসতে চাইবে, আর মাথা ঘুরে পড়ে যেতে গেলে তখন কি বিপদ ঘটবে। আপুকে ঘরে রেখে দরজা বন্ধ করে আমি আবার আমানের কাছে যাই, গিয়ে দেখি ওর দশা আরও করুন, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, এখন কেমন গোঙাচ্ছে ও। আর এদিকে ঝড়টা দৈত্যাকার রূপ ধারণ করেছে, বাতাসে ঝাপটায় মোমবাতি নিভে যাচ্ছে। আমি জলদি করে দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম, তারপরে সে আবার আমার মাথায় পানি ঢালতে শুরু করলাম। হঠাৎ বাজ পড়লো, ভয়ঙ্কর শব্দ, ঝড়ের তাণ্ডব বাড়লো, সাহসা শব্দে কান স্তব্ধ খেয়ে যেতে লাগলো। আর যখন আমান একটু কথা বললো, কাঁপা কাঁপা গলায় বলল, নিতু আমার কপালে হাতটা বুলিয়ে দাও, বিছানায় ব্যথায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে, একেবারে কপালের রগগুলো। আমি অতি কষ্টের মাঝেও তখন মৃদু হাসলাম, কারণ তখন মুমূর্ষু অবস্থা থেকে ফিরে এসেছে আমান। আমি এবার ওর কপালে হাত বুলিয়ে দিতে লাগলাম, আর তখনই একটা ভয়ঙ্কর কাণ্ড করে বসলো সে। মৃত্যু শয্যায় রোগী থেকে সে মুহূর্তে দানবে পরিণত হয়ে উঠল। এক হাতে আমার মুখ চেপে ধরে টেনে শুয়ে দেয় বিছানায় আমায়। আমি চিৎকার করতে পারিনি, কারণ ও আমার মুখ চেপে ধরে রেখেছিল, কিংবা চিৎকার করলেও তখন আপু শুনতে পেত না। ঝড়ের তাণ্ডব ততটাই ছিল যে তখন আমি নিজের শ্বাস অবধি নিজেই শব্দটা শুনতে পাচ্ছিলাম না। নিতুর কথা শুনে আমার শরীর কাঁপতে থাকে। এসব কি বলছে নিতু? আমি তখন বলি, নিতু তারপর কি হলো? নিতু বলে, সেই রাতেই আমার যা হারাবার হারিয়ে ফেলেছি আমি, কিন্তু সেই রাতে সবকিছু শেষ হয়ে গেলেই বাঁচতাম, বাঁচার সুযোগ হয়নি। আমান তার ফোনের ক্যামেরা দিয়ে আমার কিছু নুড পিক তুলে ফেলে, তারপর ভয় দেখায় বলে যে আমি যদি কাউকে বলি এইসব বিষয়ে, তবে সে নাকি এইসব পিক সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিবে।
আমি অবাক হই এবং ভাবতে থাকি তখন নিতুর জীবনটা কি তবে আমার চেয়ে আধার। নিতু আবারও বলতে শুরু করে, অবশ্য তার চোখে জল ভরভর করছে। সে তার ওড়নার কোণা দিয়ে চোখ মুছে আবারও বলে বলে তোর না বোন, বিশ্বাস কর আমায়। এরপর আমি কাউকে বলার সাহস শক্তি কোনোটাই পাচ্ছিলাম না। ও তো দিনের পর দিন আমাকে ভয় দেখাচ্ছিল। আর আমার সব সময় সবচেয়ে বেশি যা ভয় পাই তা হলো আমাদের মান সম্মান। আমি আমার মান সম্মান রক্ষা করার জন্যই ওর সব কথা মেনে শুনতে বাধ্য হতাম। একবার একবার যখন তোর সাথে ও আমাকে দেখলো, তখন থেকেই আমাকে পিছনে উঠে পড়ে লেগেলো সে। যেভাবে হোক তোর সাথে প্রেম করিয়ে দিতে হবে ওর। আমি বললাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিছুতেই এটা সম্ভব না। কিন্তু সে আমায় আবার ভয় দেখাতে শুরু করলো, বলে সব কিছু কিন্তু ফাঁস করে দিবে। আমি উপায়হীন হয়ে তখন তার কথা মতো কাজ শুরু করি। তোর সাথে পরিচয় করিয়ে দিই তাকে আমার কাজিন বলে। নিজের গ্রামের বাড়ি টাঙ্গাইল থাকা সত্ত্বেও আমি ফুলপুরের কথা বলি। তারপর তোর সাথে মিছিমিয়ে বিয়ে। আমার থেকে থেকে ওর সব স্বার্থ শেষ হলেও আমেরিকায় চলে যায়। বলেছিল এসে আপুকে নিয়ে যাবে। আর আমিও তখন আপুকে নিয়ে গা ঢাকা দিয়েছিলাম। তাছাড়া তো আর উপায় ছিল না আমার। তুই আমার বাসায় কখনো না গেলেও ঠিকই জানতি আমার বাসায় ঠিকানা। তুই যদি তখন আমায় খুঁজে বাসায় চলে যেতি, তখন তোকে মুখ দেখাতাম কি করে বল? কি বলতাম তোকে? নিতুর মুখ থেকে কথাগুলো শুনে আমার মাথা কেমন যেন চক্কর দিয়ে উঠছে, গা গুলিয়ে বমি আসে। কি ভয়ঙ্কর কথাগুলো সে বলছে আমায়। আমার প্রচন্ড রাগ হচ্ছে ওর প্রতি। ওর সাহায্যেই তো আমার সর্বনাশ করেছে। শুধুমাত্র ওর জন্যে আমার জীবনে কত কি বয়ে গেছে। আমার এখন ইচ্ছে করছে নিতুকে গলা চেপে ধরে মেরে ফেলি, কিন্তু পারছি না। নিতু আমার পা ধরে আছে এখনো, খুব করে কাছে, হাউমাউ করে কাছে। আমি চুপ করে আছি, একদম চুপ করে। নিতু নিজেই আবার বলতে শুরু করলো। সে বলল, আমি ইচ্ছা করে করিনি সব, তোর না। নিজেকে বাঁচানোর জন্য শুধু এসব করেছি। কিন্তু তখন আমি বুঝতে পারিনি এত কিছু আসলে আমার নিজের মান সম্মান রক্ষা করতে গিয়ে আরেকজনের জীবন জাহান্নাম করে দেওয়া যে ভয়ঙ্কর অপরাধ। তোর না বোন আমার, আমি তোর সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য, তাই ক্ষমা চাইবো না। আমান তার শাস্তি পেয়ে গেছে। আমেরিকা যাওয়ার 5 মাস পরেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে সে। ক্লাব থেকে মাতাল হয়ে বাসায় ফিরছিল ড্রাইভ করে, তখন অ্যাক্সিডেন্ট করে। ওর শাস্তি শেষ হলেও আমার শাস্তি পাওয়াটা এখনো বাকি। আমি তোর কাছে এসেছি শুধুমাত্র আমার শাস্তিটা মাথা পেতে নিতে। তুই আমার যেইভাবে শাস্তি দিতে চাস তা আমি মাথা পেতে নেব। নিতু কাঁদছে, খুব করে কাঁদছে। আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। আমি কি ওকে মাফ করে দেব? জানি সে ভুল করেছে, কিন্তু ভুল সে বুঝতেও পেরেছে। আর ভাইয়াই তো বলেছিল একদিন, যে ভুল করে, ভুল বুঝতে পারে, তাকে ক্ষমা করা হয়, ক্ষমা করতে হয়। তাছাড়া নিতু নিজেও তো ভুক্তভোগী। ও তখন এইসব না করে বা কি করতো তখন? আমি ডাকলাম, নিতু। নিতু উপর দিকে মুখ তুললো, অনেক কান্নার জন্য মুখ লাল হয়ে গিয়েছে। আমি এবার ওকে বললাম, আপু কোথায় আছে? নিতু বলল, আপু নারায়ণগঞ্জে কাঁচপুর এলাকায় থাকে, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। ওর 8 বছর বয়সী একটা ছেলে আছে। ছেলের পড়াশোনার খরচ, সংসার খরচ চালাতে খুব কষ্ট হয়। আর তুই? কিছুই করি না, নিজেকে নিয়ে সারাদিন ভাবি। নিজের অপরাধ নিয়ে ধুকছি আমি। দেখিস না চেহারা কি হাল করেছি। আমি ওর একটা হাত ধরে বললাম, আর বাসায় যাই। নিতু বলল, আমার সেই যোগ্যতা নেই রে বোন। আর আমি সেই যোগ্যতা কবেই হারিয়ে ফেলেছি। আমি বললাম, এমন করে বলছিস কেন? আমি তোকে ক্ষমা করে দিয়েছি তো। নিতু তখন বলল, তুই ক্ষমা করলেও আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি শুধু তোর সাথে দেখা করতে এসেছিলাম, শেষ দেখা। কথাটা বলেই আমার আর কোনো কথা বলার সুযোগ দিল না নিতু। বড় রাস্তা দিয়ে তখন একটানা বাস ট্রাক ছুটে যাচ্ছে ভয়ানক গতিতে। নিতু বড় রাস্তার দিকেই দৌড়ে গেল এবং বড় রাস্তায় গিয়ে ভয়ানক কাণ্ডটা সে ঘটিয়েই ফেলল। নিতুর অ্যাক্সিডেন্টের পর সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে ভর্তি করিয়েছি। ডক্টর বলেছে অবস্থা আশঙ্কাজনক। রাত 8টায় অপারেশন। অপারেশনের আগে বলা যাচ্ছে না কি হয়। আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি ফোন করেছি মাকে। মা, শিশির ভাইয়া, মেহরাব, বাবা, মা, ভাইয়া এসেছে হসপিটালে। কত কত দিন পর ওদের সাথে দেখা, কিন্তু কারোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। নিতুর জন্য খারাপ লাগছে। ভাবছি ও কেন নিজের অত বড় ক্ষতি করতে গেল। মা আমার কাছে এসে বললেন, ওকে হসপিটালে নিয়ে এলি কেন? মরে পড়ে থাকতো। যে তোর সর্বনাশ করে ফেলেছে তার জন্য অত মায়া?
তখন আমার আলোকদাত্রী মা মায়ের কাছে এলেন। এসে মায়ের হাতটা ধরে বললেন, মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে। যে ভুল বুঝে ক্ষমা চায় তাকে ক্ষমা করতে হয়, আর যে ক্ষমা করতে জানে সে মহান হয়। মা মৃদু হাসলেন। এই হাসিটা দেখেই অনুভব করা যায় তিনি তার সব রাগ অভিমান ভুলে গিয়েছেন মুহূর্তেই। অপারেশন হয়ে গিয়েছে, ডক্টর এসে জানিয়েছে। আলহামদুলিল্লাহ, পেশেন্ট আশঙ্কামুক্ত। ভাগ্যিস মগজে প্রেশার পড়েনি, তাহলে আর বাঁচার পসিবিলিটি ছিল না। আমরা সবাই তখন বললাম আলহামদুলিল্লাহ। আজ ডিসেম্বরের 5 তারিখ, নিতুকে হসপিটাল থেকে ছাড়বে 13 তারিখ। মা আর বাবা আমাদের বিয়ের ডেট ঠিক করেন ডিসেম্বরের 15 তারিখ। বিয়ে হবে আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনার 12হাট্টায়। বাবা, মা, ভাইয়া, মেহরাব ওরা আগামীকাল সকালেই বাড়ি চলে যাবে। বাড়িতে অনেক কাজ করতে হবে। আমরা বাকিরা যাব 13 তারিখ সকালবেলা। আজ আমার গায়ে ধনিয়া। কি হলো? এই নাম শুনে ভীষণ অবাক হচ্ছেন, তাই না? হওয়ার কথাও। এখন মূল গল্প বলি। আমার এক মামা মাওলানা, উনি 1 সপ্তাহ আগে থেকে কড়া নির্দেশ দিয়ে রেখেছেন গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে না, করলে তিনি বিয়েতে আসবেন না। এরপর বাবা বিয়েতে গায়ে হলুদ যেন না হয় এর জন্য কড়া নির্দেশ দিয়ে রেখেছেন। সে না হোক, এতে আমার কিছুই যায় আসে না। এইসব গায়ে হলুদ টলুদা নিয়ে আমার অত মাথা ব্যথাও নেই। আমি মেহেরাবকে ফোন করে বলেছি ব্যাপারটা, কিন্তু মেহেরাব ব্যাপারটা মেনে নিতে পারছে না। তাদের এখান থেকে নাকি কয়েকজন আগে ভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে আমাদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে আসার জন্য। এদের না করলে নাকি খুব সমস্যা হবে। আমি উপায়হীন হয়ে শিশির ভাইয়াকে ডাকলাম। শিশির ভাইয়া আর মা আমাদের বাড়িতেই উঠেছেন, মেহেরাবদের বাড়িতে যাননি। মা বলেছেন আমার মেয়ের বিয়ের যে ভাগ্নের বিয়ে বড় নয়। শিশির ভাইয়াকে ডাকলেও লাভ নাই, ভাইয়া আসতে পারছে না। বিয়ে বাড়িতে কত আত্মীয় স্বজন তো আসে, আমাদের বাড়িতেও এসেছে। এদের মধ্যে এক মেয়ের নাম তৃপ্তি, বড় অশুভ মেয়ে। শিশির ভাইয়াকে জ্বালিয়ে মারছে, কিন্তু শিশির ভাইয়ার পাত্তাই পাচ্ছে না। পাত্তা পাবে কি করে? শিশির ভাইয়ার পেছনে কি আর একজন লেগেছে? অগত্যা শিশির ভাইয়াকে ডেকে লাভও নেই। আমি মেহরাবকে আবারও ফোন দিলাম, কড়া ভাবে এবার বললাম, সাবধান, তুমি যদি গায়ে হলুদের উদ্দেশ্যে কাউকে পাঠাও তাহলে কিন্তু খবর আছে, বিয়ে ক্যান্সেল। মেহরাব বলল, আচ্ছা যাও, পাঠাবো না। আমি বললাম, মনে থাকে যেন। মেহরাব বলল, মনে থাকবে। কিন্তু সমস্যা হলো সকালবেলা এক বানর এসে উপস্থিত হয়েছে আমার বাড়িতে। তার সাথে 4 মেয়ে। মেয়ে 4টা এমন অসভ্য যে ছেলেটার গায়ে পড়ে যাচ্ছে এক একবার। এই ছেলে আমার সাথে দেখা করতে এসেছে, জিজ্ঞেস করেছে আমায়। আমি শুকনো মুখেও হাসি ফুটিয়ে বললাম, ভালো আছি। বাকি মেয়েরাও জিজ্ঞেস করলো আমায়। আমি সুন্দর করে উত্তর দিলাম, কুশল বিনিময় করলাম। এবার এই ছেলে আমার পরিচয় দিল তার। সে নাকি মেহরাবের মামাতো ভাই, নাম অনন্য শফিক। এই ছেলেকে দেখতেই বানর কিসিমের মনে হয়, খালি ছটফট করে হাত পা নাচিয়ে নাচিয়ে কথা বলে। এই মেয়ের গালে খোঁচা মারে তো ওই মেয়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে যায়। কি বিচ্ছিরি অবস্থা! আমার মনে হয় এর চরিত্রেও সমস্যা আছে। বিয়ের পর এর থেকে সাবধানে থাকতে হবে। ওদেরকে আসতে দেখেই মা এগিয়ে এলেন। মা এসে বললেন, কি রে শফিক, তুই হঠাৎ এখানে? শিশির ভাইয়ার মা আবার শফিকের ফুপু হন। খিলখিল করে হেসে শফিক বলল, ফুপু, গায়ে ধনিয়ার অনুষ্ঠানে আসছি। মা এমন অদ্ভুত ধরনের অনুষ্ঠানের নাম শুনে ভিমড়ে খেয়ে গেলেন। আমিও চমকে উঠলাম ভীষণভাবে। এই নাম তো জীবনেও শুনি নাই কখনো। মা শফিককে ধমক দিলেন, ধমক দিয়ে বলেন, আসল কাহিনী বল। বানরামি এখন বন্ধ রাখ, এখনো তুই ছোট না। শফিক হাত পা নাড়িয়ে বানরের মতো বলতে লাগলো, ফুপু, ভাবির মামার নাকি নিষেধ গায়ে হলুদের অনুষ্ঠান করতে, এই জন্য আমি গায়ে ধনিয়ার অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ওর দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বললাম, এটা আবার কেমন ধরনের? জীবনেও তো শুনিনি এই নাম। শফিক বলল, সিম্পল, এর আবিষ্কারক আমি। গোসলের আগে গায়ে হলুদ দেওয়ার বদলে গায়ে ধনিয়া দেয়া হবে, আর হলুদ শাড়ির বদলে পরবেন ধনিয়া রঙের শাড়ি। আমি ধনিয়া রঙের শাড়ি আর ধনিয়া গুঁড়া নিয়ে এসেছি, আপনারা অনুষ্ঠানের ব্যবস্থা করুন। মা ওর কথা শুনে ওর কান টেনে ধরে বললেন, বানরামি ছোটাবো তোর আজ। তুই এখানে কিসের জন্য এসেছিস আমি বুঝি না। মাথায় মেয়ে পটাবার চিন্তা ছাড়া আর কিছু নাই না? ম্যাট্রিক তো 3 বারে পাশ করেছিস, ইন্টারমিডিয়েট মনে হয় 30 বারও ডিঙাতে পারবি না। শফিক বাদরামও রেখে এখন হনুমানগিরি করছে। তার সুন্দর মুখ এখন লজ্জায় সেই হনুমানের মতো করে ফেলেছে। তার সাথে যে 4 জন মেয়ে এসেছিল ওরা ততক্ষণে কেটে পড়েছে। শফিক বলল, ফুপু যাই। না দাঁড়া, আমি শিশিরকে ডাকি।
শফিক মায়ের কথা সবটা শুনলো না, তার আগেই দৌড়ে পালালো। ও চলে যাওয়ার পর মা হাসতে লাগলেন, হেসে বললেন, এই ছেলে 1 নম্বরের বানর, আদর করলেই ঘাড়ে চেপে বসে। শিশির ওকে একদম সহ্য করতে পারে না। একবার করলো কি শোন, ও ঢাকায় আমাদের বাসায় গেল, তখন শিশিরের এক মেয়ে বন্ধু এসেছে আমাদের বাসায় একটা নোট নেয়ার জন্য। শিশির ঘরে নাই, নোট বের করে দিল শফিক। নোটের ভেতর সে এক চিঠিও দিয়ে ফেলেছে। সেই চিঠির নিচে আবার লেখা, ইতি তোমার ভালোবাসার শফিক। কেমন লাগে বল? শিশিরের বন্ধু চিঠি পড়ে শিশিরের কাছে নালিশ করেছে। এরপর বাসায় এসে শিশির এমন শাসালো শফিককে, তখন থেকেই বেচারা শিশিরের নাম শুনলে লেজ গুটিয়ে পালায়। মা হাসছেন, মায়ের সাথে আমিও হাসছি। আমাদের হাসিতে সারা বাড়ি মাতোয়ারা হয়ে উঠেছে। আজ বিয়ের দিন, একটু পর বর আসবে। নিতুর শরীরটা এখন একটু সেরে উঠেছে, তবে ও এখনো হাঁটতে পারে না, শুয়ে থাকে, একটু পর পর কাঁদে। মা গতরাতে নিতু সম্পর্কে একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমি তো এখন থেকে মেহেরাবকে নিয়ে আলাদা বাসায় থাকবো, তাই নিতুকে তিনি তার কাছে রাখতে চান। নিতুকে এখনো এ বিষয়ে জানানো হয়নি, বিয়ের পর সবকিছু জানানো হবে। বর এসেছে, বাড়িতে হইচই শুরু হয়েছে। এর মধ্যে ভাইয়া হঠাৎ দৌড়ে এলো, এসে আমার কাছে বলল। মেয়েরা এসব কি পাগলামি শুরু করতে যাচ্ছে? আমি অবাক হয়ে বললাম, কি কি করছে ও? তোর ব্যাপারে সব নাকি গ্রামের মানুষদের সামনে চিৎকার করে বলবে? আমার তখন সবকিছু মনে পড়ে গেল। মেহরাব একদিন বলেছিল এসব কথা, যেদিন আমি সফল হব সেদিন সে সবার সামনে উচ্চ স্বরে এসে বলবে। ভাইয়া এখানে থাকতে থাকতে মেহরাবের গলা শোনা গেল। মেহরাব গলা উঁচিয়ে বলছে, আমি যে মেয়েকে বিয়ে করেছি এই মেয়ের নাম তূর্ণা। এই মেয়ের একটা অতীত আছে, তার আরেকটা বিয়ে হয়েছিল, কিন্তু তার বর তাকে ঠকিয়েছে। তূর্ণা প্রতারিত হয়ে যন্ত্রণায় দীর্ঘ 6টি বছর ধুকে ধুকে মরেছে। আজ সে সফল, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ঢাকা শহরের বড় ব্যবসায়ী। এই বিষয়টা আপনাদেরকে আগে জানানো হয়নি। না জানানোর কারণ জানেন? কারণ আপনারা যদি আগে এই বিষয়টা জানতেন তবে তূর্ণার নামে কলঙ্ক রটাতেন, একটা নির্দোষ মেয়েকে কলঙ্কিনী বানাতেন। এই জন্য আপনাদের বলা হয়নি। মেহরাবের কথাগুলো শুনে সবাই ওর মুখ চাওয়াচাই করছে। বিয়েতে চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন, তিনি মেহরাবকে জড়িয়ে ধরলেন, তারপর বললেন, বাবা, আর লজ্জা দিও না আমাদের। আসলে আমরা এতটাই জঘন্য যে সারাক্ষণ অন্যের সমালোচনায় মুখর থাকি। নিজেকে নিয়ে কখনো সমালোচনা করি না, নিজের কথা ভাবি না। এই যে তৃণা সফল হয়েছে, এই তৃণাকে নিয়ে কত আলোচনা, তৃণার কত গুণগান, কিন্তু ও যদি আজ সফল না হতো আর ওর আগের বিয়ের বিষয়টা মানুষ জানতো, তখন দেখতে তার চরিত্র নিয়ে টানাহাসড়া শুরু হয়ে যেত। এমনকি মাস্টার সাহেব নিজেও মুখ দেখাতে পারতেন না কাউকে। তারপর চেয়ারম্যান সাহেব উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, আপনি, আমি, আমাদের সবার শুধরাবার সময় এসেছে এখন। আমরা শুধরে গেলেই আমাদের সমাজ বদলে যাবে আমাদের পৃথিবী। আমাদের ছেলেমেয়েরা তখন হবে শিক্ষায় শিক্ষিত, ঘরে ঘরে জ্বলে উঠবে এক একটি জ্ঞানের বাতি ঘর। সবাই চেয়ারম্যান সাহেবের কথা শুনে বলে উঠল, ঠিক বলেছেন চেয়ারম্যান সাহেব, ঠিক বলেছেন। মহা জাঁকজমকপূর্ণভাবে বিয়ে সম্পন্ন হলো। নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে গেছি আমি, কিন্তু ভয় পাচ্ছি। শাশুড়ি মা যদি কিছু বলে বসেন, হতেও তো পারে আমার পুরনো কোনো বিষয় নিয়ে তিনি কথা তুলতে পারেন, জিজ্ঞেস করে বসতে পারেন কিছু একটা। তখন কি হবে আমার, কি উত্তর দিব আমি তখন? কিন্তু আমার অদ্ভুত রকম চমকে দিয়ে তিনি আমার কাছে এসে জড়িয়ে ধরে ফেললেন আমায়। তারপর কপালে চুমু খেয়ে বললেন, মা গো, আমার নিজের কোনো মেয়ে নাই। এতদিন পর্যন্ত বুকটা আমার খাকা করত। সারা জীবন একটা কন্যা সন্তানের জন্য কত যে আফসোস করে গেছি। আল্লাহ এতদিনে আমার ডাক শুনেছেন, আমার ঘর আলো করে তিনি সোনার কন্যা দান করেছেন। শাশুড়ি মায়ের কথাগুলো শুনে আমার চোখ ভিজে উঠল জলে। আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর বললাম, মা, মা। আমার চোখের জলে মায়ের বুক ভেসে উঠতে লাগলো। বাসর ঘরে গিয়ে আমার চোখ কপালে উঠে গেল। এই কি, খাটের উপরে সুন্দর করে নানা ধরনের বই সাজিয়ে রাখা, ঘরের এদিক ওইদিক সবখানি বই আর বই। আমি তখন মেহরাবকে বললাম, এসব কি? ফুলসজ্জার রাতে ফুলটুল বাদ দিয়ে বই দিয়ে ঘর সাজানো কেন? মেহরাব হা হা করে হেসে উঠে বলল, এটা তোমার বানর দেবর অনন্য
শফিকের আরেকটা বানরামি, সে বই দিয়ে ঘর সাজিয়েছে। তুমি বইয়ের ব্যবসায়ী, বইয়ের ব্যবসায়ীর বিয়েতে নাকি কোনো ফুলসজ্জা হয় না, হয় বইসজ্জা। আসো, আমরা এখন সারা রাত ভর বসে বসে বই পড়ি। মেয়েরা হাসছে, হা হা করে হাসছে। আমি এবার ওকে এক ধাক্কায় বিছানার উপর ফেলে দিলাম। তারপর বললাম, আজ কোনো বই পড়া নয়, আজ রাতভর আমি তোমাকেই পড়বো। আজ রাত শুধুই আমাদের।